আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র 6ষ্ঠ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নগ্ন নির্জন হাত। আজ থাকলো অন্তিম পর্ব। সেদিনকার ডক্টর সুন্দরম নন, একেবারে ভিন্ন মূর্তি বলা চলে। ঝোড়ো কাক কিংবা কাকতারুয়ার মতো দেখাচ্ছে। ফোঁস ফোঁস শব্দে শ্বাস প্রশ্বাসের মধ্যে বললেন, আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী কর্নেল সরকার। বুঝতেই পারছেন কি বিপজ্জনক জায়গায় চাকরি করি। মালিকের হুকুম মতো কাজ না করে উপায় থাকে না। আপনি আমাকে ভুল বুঝবেন না। আর মিস্টার চৌধুরী, আপনার কাছেও ক্ষমাপ্রার্থী। কর্নেল বললেন, বনানী আপনাকে সব বলেছে? অফিসে এসেই বলেছে। শুনেই আমি অফিস থেকে ছুটে আসছি। প্লিজ কর্নেল সরকার, ইন্দ্রজিতের চিঠিটা আমাকে ফেরত দিন। ইন্দ্রজিতের সঙ্গে তো আপনার দেখা হয়েছিল, আর চিঠিটার কি দাম? আপনিই তো বনানীকে বলেছেন ওটা কারোর হাতে পড়লে আমাকে ব্ল্যাকমেল করতে পারে। তা নিশ্চয়ই পারে, কাজেই চিঠিটা আপনার সামনে আমি পুড়িয়ে দিচ্ছি বরং। ডক্টর সুন্দরম আমতা আমতা করে বললেন, পুড়িয়ে দেওয়ার আগে আমি একবার দেখতে চাই ইন্দ্রজিৎ কি লিখেছিল। ইন্দ্রজিৎ লিখেছিল, গালফে যুদ্ধ আসন্ন মনে হচ্ছে। যুদ্ধ সত্যি বাঁধলে সে কয়েক কোটি টাকার কারবারের সুযোগ পাবে। আপনি যেন আগে থেকে খদ্দের দেখে রাখেন। খদ্দের যেন বিদেশি হয়। একটা বিদেশি ফার্মের একজন এজেন্ট কলকাতায় আছেন, তার সঙ্গে আপনি যোগাযোগ করে দেখতে পারেন। ডক্টর সুন্দরম ব্যস্তভাবে বললেন, চিঠিটা প্লিজ আমাকে দেখতে দিন। আমার মুখস্থ হয়ে গেছে ডক্টর সুন্দরম, তবু একবার দেখতে চাই কর্নেল সরকার। কর্নেল একটু হেসে বললেন, আপনি কি একটা কোড নম্বর দেখতে চাইছেন? কেন, ইন্দ্রজিৎ আপনাকে কোড নাম্বারটা দেয়নি গালফ থেকে এসে? ডক্টর সুন্দরম গুলি গুলি চোখে তাকিয়ে রইলেন। আমার প্রশ্নের উত্তর দিন ডক্টর সুন্দরম। আসলে বলুন। কোড নাম্বারটার কপি ইন্দ্রজিৎ গালফ থেকে পালানোর সময় হারিয়ে ফেলেছিল। কম্পিউটার সিস্টেমের কোড নাম্বার মুখস্থ করা কঠিন। কোড নাম্বারটা কিসে ডক্টর সুন্দরম? ডক্টর সুন্দরম আড়ষ্টভাবে একটু হাসলেন। সেই বিদেশি ফার্মের কলকাতার এজেন্টের। নাম্বারটা পেলে আমি তার নাম ঠিকানা খুঁজে পাবো। ওটা ইন্দ্রজিৎকে সেই ফার্মে দিয়েছিল। ওরা সরাসরি নাম ঠিকানা জানায় না, তাতে বিপদ আছে। কোড নাম্বারটা পেলে আমি কম্পিউটারে অ্যানালিসিস করব, প্রকৃত নাম ঠিকানা পেয়ে যাব। পেয়ে আপনার কি লাভ হবে? খুলেই বলছি কর্নেল সরকার, আমি ব্যক্তিগতভাবে গোপনে চোরাই জুয়েলসের কারবারের দালালি করি। ইন্দ্রজিৎ আমার সহযোগী ছিল। এখন ইন্দ্রজিৎ বেঁচে নেই। আমার দালালি কারবারের মোটা টাকা সেই বিদেশি কোম্পানির কাছে পাওনা আছে। গালফে যুদ্ধের জন্য টাকাটা আটকে গেছে। কাজেই তাদের কলকাতার এজেন্টকে চাপ দিতে পারবো যদি তার নাম ঠিকানা পাই। বলতে পারেন এই ধরনের কারবার বেআইনি। কেন আমি বেআইনি কাজে লিপ্ত আছি? তার উত্তরে আমার বলবো কথা একটাই, যেভাবে হোক দৈবাত এইসব চক্রে জড়িয়ে গেলে আর বেরিয়ে আসার পথ থাকে না। সরকারের সাধ্য নেই আমাকে রক্ষা করে, এটাই সমস্যা। কর্নেল সরকার, এই চক্রটা আসলে চেইন অফ ব্ল্যাকমেলিং। আমরা প্রত্যেককে ব্ল্যাকমেল করে বেঁচে আছি। ইন্দ্রজিতের চিঠিটা হাতে পেলে একটা লোক আমাকে ব্ল্যাকমেলের সুযোগ পেত, আবার আমি কোড নাম্বারটা পেলে কোনো একটা লোককে কার্যত ব্ল্যাকমেইল করব। অকপটে বলছি কর্নেল সরকার, এও এক ধরনের ব্ল্যাকমেলিং। কিন্তু আমার পাওনা আদায় করার আর কোনো পথ তো আপাতত নেই। ডক্টর সুন্দরম রুমালে মুখ মুছে ফের বললেন,
আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। এবার আপনার বিচারে যা হয় করুন। কর্নেল একটু চুপ করে থেকে বললেন, ইন্দ্রজিৎকে কি আপনি বলেছিলেন যে এজেন্টের কোড নাম্বার সে পাঠিয়েছিল? তার কোম্পানির কাছে আপনার অনেক টাকা পাওনা আছে। বলেছিলাম, বনানী সাক্ষী আছে, আপনি জেনে নিতে পারেন বনানীর কাছে। একটা শর্তে চিঠিটা দিচ্ছি, আপনি সেই এজেন্টের নাম ঠিকানা আমাকে দেবেন, না দিলে আপনি বিপদে পড়বেন। কারণ এটার একটা জেরক্স কপি আমার কাছে আছে, কোড নাম্বারটাও আছে। একটু ইতস্তত করে ডক্টর সুন্দরম বললেন, ঠিক আছে, নাম ঠিকানা দেব, তবে দয়া করে যেন এমন কিছু করবেন না যাতে আমি বিপদে পড়ি। অর্থাৎ আমি যে নাম ঠিকানা দিয়েছি এটা যেন গোপন রাখবেন। কর্নেল টেবিলের ডয়ার থেকে সেই ভাঁজ করা হলুদ চিঠিটা বের করে ওকে দিলেন। ডক্টর সুন্দরম চিঠিটা পড়ে নিয়ে নোট বইয়ে নাম্বারটা টুকে নিলেন। তারপর চিঠিটা ছিঁড়ে কুচি কুচি করে পকেটে ভরলেন। ডক্টর সুন্দরম চলে যাওয়ার জন্য ব্যস্তভাবে উঠে দাঁড়িয়েছেন। সেই সময় কর্নেল বললেন, একটু বসুন ডক্টর সুন্দরম, কথা আছে। ঘড়ি দেখে ডক্টর সুন্দরম বললেন, আমার তাড়া আছে, যাই হোক বলুন। আপনি বসুন। অনিচ্ছার ভঙ্গিতে মুক্তা বিশেষজ্ঞ বসলেন। বললেন, যা বলার একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। প্রসাদজি আজ আমাকে অফিসে না পেলে রাগ করবেন, জরুরি কনফারেন্স আছে 11:30টায়। কিছুক্ষণ আগে প্রসাদজি আমার কাছে এসেছিলেন। ডক্টর সুন্দরম আসতে বললেন, জানি, আমাকে রিং করে জানিয়েছিলেন। আগের দিন প্রসাদজি পাঠিয়েছিলেন প্রাইভেট সেক্রেটারি যোগীন্দ্র শর্মাকে, আমি পাত্তা দিইনি। তাও আমি জানি প্রসাদজি আমার সঙ্গে পরামর্শ না করে কিছু করেন না। আমার প্রতি ওর অগাধ আস্থা আছে। কর্নেল একটু হেসে বললেন, ইন্দ্রজিতের চিঠিটা সেই আস্থা ভেঙে দিত, তাই না? ডক্টর সুন্দরম চাপা স্বরে বললেন, ঠিক তাই, কিন্তু আস্থা ভাঙার ফলটা হতো আমার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। প্রসাদজি দরকার হলে নির্বিকারভাবে কাউকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে পারেন। আমি ওকে ভীষণ ভয় পাই। বনানীর মুখে কথাটা শোনার পর সেই জন্যই ছুটে এসেছিলাম আপনার কাছে। এবার প্লিজ বলুন, কি কথা আছে আপনার? ইন্দ্রজিতের চিঠিটা আপনি ছিঁড়ে ফেললেন, কিন্তু ছেঁড়া কুচিগুলো পকেটে রাখলেন কেন ডক্টর সুন্দরম? কর্নেল তার পাশের টেবিলের তলায় ওয়েস্ট পেপার বাস্কেট দেখিয়ে বললেন, আপনি যেখানে বসে আছেন সেখান থেকে এটা চোখে পড়ার মতো। ডক্টর সুন্দরম আগের মতো গুলি গুলি চোখে তাকিয়েছিলেন। আমতা আমতা করে বললেন, আসলে আমি কোনো উদ্দেশ্য নিয়ে পকেটে ঢোকাইনি, তাড়াহুড়ো করতে গিয়ে। ডক্টর সুন্দরম, শুধু কোড নাম্বারটাই যদি আপনার দরকার ছিল তাহলে সেটা টুকে নিয়ে চিঠিটা আমার হাতে ফেরত দেওয়াই স্বাভাবিক ছিল। তারপর আপনি দেখতেন চিঠিটা নিয়ে আমি কি করছি। আমি ওটা নষ্ট না করে ফেললে আপনি আমাকে নষ্ট করে দিতে বলতেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক হতো। কিন্তু আপনার কাছে জেরক্স কপি আছে বললেন। ডক্টর সুন্দরম অপ্রস্তুতভাবে হাসবার চেষ্টা করলেন। কাজেই আমি তো আপনার হাতে ধরা থেকে গেলাম। কর্নেল মাথা নেড়ে বললেন, না, জেরক্স কপিতে ইন্দ্রজিতের আসল মেসেজ থাকার কথা নয়। কোড নাম্বারটা অবশ্য আছে, কিন্তু আসল মেসেজ আছে প্রতি 2 লাইনের মাঝখানে, যা জেরক্স কপিতে অদৃশ্যই থেকে যাবে। কারণ প্রকৃত মেসেজ অদৃশ্য কালিতে লেখা, বিশেষ রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে সেটা উদ্ধার করা যায়। আমি লক্ষ্য করেছি, চিঠিটা আপনি যেভাবে ছিঁড়লেন তাতে কুচিগুলো সহজে জোড়া দেওয়া যায়। ডক্টর সুন্দরম গলার ভেতর বললেন, আপনি কি প্রকৃত মেসেজটা পড়তে পেরেছেন? পেরেছি। কর্নেল শান্তভাবে বললেন, এ কথা ঠিকই যে ব্ল্যাকমেলার আপনাকে চিঠিটার সাহায্যে ব্ল্যাকমেল করতে পারত, কিন্তু চিঠিতে যা লেখা আছে তা দিয়ে নয়। প্রসাদজির মতো লোকের পক্ষে আপনার ব্যক্তিগত গোপন কারবারের কথা জানা সম্ভব। ওতে তার মাথা ব্যথা থাকতে পারে না, কিন্তু অদৃশ্য কালিতে লেখা প্রকৃত মেসেজ প্রসাদজির পক্ষে ক্ষতিকর হতো। তাই সেটা আপনাকে ব্ল্যাকমেলের সাংঘাতিক অস্ত্র। আমি আপনার হিতাকাঙ্ক্ষী ডক্টর সুন্দরম, আপনার কাছে সহযোগিতা চাইছি। ডক্টর সুন্দরম মুখ নিচু করে বললেন, সহযোগিতা করতে আমি রাজি,
তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। আশা করি আমাকে বিভ্রান্ত করবেন না। বলুন। আপনি চিঠিটা পাননি জেনে ইন্দ্রজিৎ কি বলেছিল আপনাকে? একটু ইতস্তত করে ডক্টর সুন্দরম বললেন, বনানীর বাবার নাকি মেয়ের চিঠি খুলে পড়ার বদ অভ্যাস আছে। চিঠিটা বনানীর বাবাই হয়তো ছিঁড়ে ফেলেছেন, কাজেই ও নিয়ে ভাববার কিছু নেই। অদৃশ্য কালিতে লেখা প্রকৃত মেসেজ কি ছিল ইন্দ্রজিৎ নিশ্চয়ই তা বলেছিল আপনাকে। বলেছিল। আপনি ওটা পড়েছেন যখন, তখন বুঝতেই পারছেন ঘটনাটা কোনো তৃতীয় ব্যক্তি জানতে পারলে আমাকে সহজে বিপদে ফেলতে পারত। তবু আপনি ওই মারাত্মক চিঠি ছিঁড়ে টুকরো করে পকেটে নিয়ে যাচ্ছেন। এ কি নিছক কৌতূহল? হ্যাঁ, তাছাড়া ইন্দ্রজিৎ যা বলেছিল তার সঙ্গে মিলিয়ে দেখার ইচ্ছাও ছিল। ডক্টর সুন্দরম প্যান্টের পকেটে হাত ঢোকালেন। ঠিক আছে, আপনি বলছেন যখন, তখন এগুলো আমি নিয়ে যেতে চাই না। আপনি ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলার কথা বলছিলেন, বরং আপনি এগুলো পুড়িয়ে ফেলুন। চিঠির টুকরোগুলো বের করে উনি কর্নেলকে দিলেন। এবার লক্ষ্য করলাম চিঠিটা বেশ কৌশলে ছেঁড়া হয়েছে, যাতে সহজে জোড়া দেওয়া যায়। ধুরন্ধর বৃদ্ধ রহস্যবিদের দৃষ্টি এড়ানো সত্যিই কঠিন, কিন্তু সেগুলো দেখে মিলিয়ে নেওয়ার পর তার প্রকাণ্ড অ্যাস্ট্রোতে পুড়িয়ে ছাই করে দিলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, 1 মিনিট, আপনার কৌতূহল মেটানোর জন্য অদৃশ্য কালিতে লেখা আসল চিঠিটা নিয়ে আসছে। ড্রয়িং রুমের কোণ থেকে একটা লকার খুলে একটা সাদা কাগজ নিয়ে এলেন কর্নেল। ইজি চেয়ারে বসে বললেন, আগে বলুন, ইন্দ্রজিৎ কি মেসেজ পাঠিয়েছে বলেছিল? ডক্টর সুন্দরম শুকনো ঠোঁট জিভের ডগায় ভিজিয়ে ফ্যাসফ্যাসে গলায় বললেন, ওনাকে লিখে পাঠিয়েছিল মহাবীর ট্রেডিং এজেন্সির বিদেশি বনামি ইউনিটগুলোর নাম ঠিকানা আমি দিতে পারলে একটা দেশের গোয়েন্দা সংস্থা প্রচুর টাকা করে দেবে। আমি এই অফারটা নিতে রাজি থাকলে শিগগির যেন ওকে জানাই। তো তারপর গালফ ওয়ার বেঁধে গেল, কাজেই অফারটা চাপা পড়ে গেছে। কর্নেল বললেন, এটা দেখে নিয়ে আপনি আমাকে ফেরত দিন। ডক্টর সুন্দরমের হাত স্পষ্টত কাঁপছিল। কাগজটা দেখে নিয়ে কর্নেলকে ফেরত দিলেন। বললেন, আমার অনুরোধ, এটাও পুড়িয়ে ফেলুন। কর্নেল কাগজটা ছিঁড়ে অ্যাস্ট্রোতে পুড়িয়ে ফেললেন। তারপর হাঁকলেন, ষষ্ঠী, কফি। ডক্টর সুন্দরম বললেন, আমি কফি খাবো না, উঠি। আপনাকে নার্ভাস দেখাচ্ছে, কফি খেয়ে চাঙ্গা হয়ে নিন। ততক্ষণে আর 2-1 জরুরি কথা সেরে নি। ডক্টর সুন্দরম চাপা শ্বাস ফেলে বললেন, বলুন, প্রসাদজির সঙ্গে চন্দ্র জুয়েলার্সের সম্পর্ক কেমন? ভীষণ খারাপ। আন্তর্জাতিক বাজারে পরস্পর শত্রুতার সম্পর্ক আছে। আপনার সঙ্গে? আগেই বলেছি, অনেক কোম্পানির সঙ্গে আমার গোপন ব্যক্তিগত সম্পর্ক আছে। এর বেশি কিছু আমাকে দয়া করে জিজ্ঞেস করবেন না। আপনি কি জানেন হরনাথ চন্দ্রকে কারা কিডন্যাপ করেছে? বনানী আমাকে বলেছে, শুনে আমার খুব ভয় হচ্ছে। বনানী আপনার কাছেই একথা শুনেছে। হ্যাঁ, কাল সন্ধ্যায় ওকে কথাটা বলেছি। আপনি ইন্দ্রজিতের জ্যাঠামশাইকে চেনেন? মুখোমুখি পরিচয় হয়নি, ইন্দ্রজিতের কাছে তার কথা শুনেছিলাম। সুপর্ণা ব্যানার্জি ওরফে মিমিকে আপনি চেনেন? কে সে? বনানীর বন্ধু। ওরা একসময় ধানবাদে পাশাপাশি বাড়িতে থাকতো। না। গৌরচন্দ্র রায় নামে কেউ আপনাদের এজেন্সিতে চাকরি করে? হ্যাঁ, মস্তান টাইপ ছোকরা। যোগীন্দ্র শর্মা তাকে জুটিয়েছিল এজেন্সিতে। এই সময় আমি বলে উঠলাম, কর্নেল, এ কি সেই গৌর যে মিমিদের পাড়ায় থাকে? সেদিন সন্ধ্যায় মিমির অপেক্ষায় সেই গলিতে দাঁড়িয়েছিল, তাই না? কর্নেল বললেন, হ্যাঁ, ইন্দ্রজিতের ডেড বডি মর্গ থেকে আনতে গিয়েছে। ষষ্ঠীচরণ কফি আনলো। ডক্টর সুন্দরম কফি খাবেন না বলেছিলেন, কিন্তু আগ্রহের সঙ্গে কফির পেয়ালা তুলে নিলেন। কর্নেল অনবরত কফি খান। অনিচ্ছা সত্ত্বেও আবার কফি খেতে হলো আমাকে। গৌরের প্রসঙ্গটা তুলব ভাবছিলাম। মনে পড়ছিল সেদিন সন্ধ্যায় মিমির গৌরদা সম্পর্কে কর্নেলকে আমি বলেছিলাম, বাজি রেখে বলতে পারি ও মিমির প্রেমিক। সেই গৌর মহাবীর ট্রেডিং এজেন্সিতে চাকরি করে। কর্নেল সে খবর সম্ভবত কাল সন্ধ্যায় জোগাড় করেছেন। ডক্টর সুন্দরম বললেন,
যোগেন্দ্র শর্মার সঙ্গে শুধু কলকাতা নয়, বোম্বেরও আন্ডারওয়ার্ল্ডের যত দুর্বৃত্তের যোগাযোগ আছে, তাই প্রসাদজি কাকেও খতম করতে হলে তার সাহায্য নেন। কর্নেল বললেন, প্রসাদজি বলছিলেন ইন্দ্রজিতের সুপারিশে বনানীকে তিনি চাকরি দিয়েছিলেন। এদিকে বনানী বলেছে সেই নাকি প্রসাদজির সঙ্গে ইন্দ্রজিতের আলাপ করিয়ে দিয়েছিল। কার কথা সত্য? ডক্টর সুন্দরম বললেন, দুজনের কথাই সত্য, যদি তাদের নিজের নিজের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা বিচার করেন। ইন্দ্রজিৎ আমার পুরানো বন্ধু, তার সঙ্গে বনানীর সম্পর্ক ছিল, সেই সূত্রে বনানীর সঙ্গে আমার আলাপ হয়েছিল। তখন সে কম্পিউটার ট্রেনিং নিচ্ছিল। আমি ইন্দ্রজিৎকে বলেছিলাম বনানীর এই এজেন্সিতে চাকরি পাওয়ার সুযোগ আছে। বনানী তখনও জানতো না ইন্দ্রজিতের সঙ্গে প্রসাদজির সম্পর্ক আছে। তারপর বনানী আমার কাছে প্রায়ই আসতো চাকরির আশায়। আমি তার কথা প্রসাদজিকে বলেছিলাম, উনি দেখছি করে এড়িয়ে যাচ্ছিলেন। তারপর হঠাৎ দেখলাম বনানীর চাকরি হয়ে গেল। আমি অবশ্য এ নিয়ে মাথা ঘামাইনি। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, তখন গৌর কি এজেন্সিতে চাকরি করত? হ্যাঁ, গৌরের চাকরি হয়েছে 1 বছর আগে, বনানীর চাকরি হয়েছে মাত্র 6 মাস আগে। ডক্টর সুন্দরম আড়ষ্টভাবে হাসলেন। এমন তো হতেই পারে বনানী জানতো না ইন্দ্রজিতের সঙ্গে প্রসাদজির আগে থেকে আলাপ আছে। বনানী আপনাকে কি বলেছে, কিভাবে এবং কোথায় ইন্দ্রজিতের সঙ্গে প্রসাদজির আলাপ করে দিয়েছিল? বলেছে হোটেল কন্টিনেন্টালে একটা পার্টি হয়েছিল, সেখানে বনানী ইন্দ্রজিৎকে দেখতে পেয়ে অবাক হয়। সে প্রসাদজির সঙ্গে মুখোমুখি আলাপ করিয়ে দেয়। পার্টিতে দিয়েছিল দেশের এক্সপোর্ট এজেন্সিগুলোর একটা ফেডারেশন, সেখানে অনেক বিদেশি প্রতিনিধিও ছিলেন। ডক্টর সুন্দরম বললেন, আমি উঠি কর্নেল সরকার, দরকার হলে আমাকে এই ঠিকানায় যোগাযোগ করবেন। উনি কর্নেলকে একটা নেম কার্ড দিয়ে ব্যস্তভাবে বেরিয়ে গেলেন। আমি বললাম, এই ব্যাপারটা কি গুরুত্বপূর্ণ কর্নেল? কর্নেল চোখ বুজে অভ্যাস মতো দাড়িতে হাত বুলোচ্ছিলেন। বললেন, কোন ব্যাপারটা? বনানীর চাকরি হওয়া বা ইন্দ্রজিৎকে প্রসাদজির সঙ্গে তার আলাপ করিয়ে দেওয়ার সত্য মিথ্যে নিয়ে মাথা ঘামানোর কারণ কি? কারণ আছে। প্রসাদজি, বনানী এবং ডক্টর সুন্দরমের স্টেটমেন্ট থেকে একটা চিত্র ফুটে উঠল। আমার মতে 3 জনই সত্য কথা বলেছেন। ইন্দ্রজিৎ বনানীর অজ্ঞাতসারে তার চাকরির জন্য প্রসাদজিকে সুপারিশ করেছিলেন। ডক্টর সুন্দরম বনানীর জ্ঞাতসারে সুপারিশ করেছিলেন। এদিকে বনানী জানতো না ইন্দ্রজিতের সঙ্গে প্রসাদজির আগে থেকেই পরিচয় আছে। তারপর বনানীর হঠাৎ চাকরি হয়ে যায়। তার মানেটা কি দাঁড়াচ্ছে? কিছু দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে না। জয়ন্ত, একটু বুদ্ধি খাটাও। বনানীর চাকরিটা হঠাৎ হয়েছিল। ডক্টর সুন্দরমের মুখে হঠাৎ শব্দটা গুরুত্বপূর্ণ। এ থেকে কি তুমি বুঝতে পারছো না বনানীর চাকরি হয়েছিল কোনো তৃতীয় ব্যক্তির গোপন সুপারিশে? একটু অবাক হয়ে বললাম, গৌরচন্দ্রের সুপারিশে নয় তো? আমি জেনেছি। বনানী কাল সন্ধ্যা অবধি জানতো না। গৌর মিমিদের পাড়ায় থাকে, মিমির সঙ্গে তার প্রেম আছে, কাজেই গৌরের সুপারিশের প্রশ্ন ওঠে না। বিশেষত সে সাধারণ কর্মী। তাহলে সেই তৃতীয় ব্যক্তিটি কে? কর্নেল কিছুক্ষণ চুপচাপ চুরুট টানার পর বললেন, সমস্যা হলো বনানীর ধারণা তার চাকরি হয়েছিল ডক্টর সুন্দরমেরই সুপারিশ। তাই নাকি কৃতজ্ঞতা স্বরূপ সে ডক্টর সুন্দরমের কথা মতো গোপনে চন্দ্র জুয়েলার্সকে তথ্য পাচার করে। কিন্তু দেখা যাচ্ছে তার চাকরির পিছনে অন্য লোকের হাত আছে। তার চেয়ে বড় প্রশ্ন, বনানীকে সে মহাবীর ট্রেডিং এজেন্সিতে হঠাৎ ঢোকালো কোন উদ্দেশ্যে? আপনি বনানীর কাছে তেমন কোনো আভাস পাননি? কি আভাস? ধরুন তাকে কেউ তার অজ্ঞাতসারে নিজের কাজে লাগাচ্ছে, এমন কোনো সন্দেহ বনানীর মনে জেগেছে কিনা? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, আজ তুমি বাংলাদেশের ইলিশ খাচ্ছ? প্লিজ কর্নেল, আজ অফিসে মুখ না দেখালে চাকরি যাবে। তোমার চিফকে জানিয়ে দেবো তুমি দৈনিক সত্যসেবক পত্রিকার একটা রোমাঞ্চকর স্টোরির জন্য লড়ে যাচ্ছ। চলো বেরোনো যাক। বলে কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, জয়ন্ত ইলিশ খাবে, আমরা বেরোচ্ছি। সিঁড়িতে নামার সময় বললাম, তাহলে দেখা যাচ্ছে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার সামনে তুলে ধরতে পেরেছি। কর্নেল অন্যমনস্কভাবে বললেন, কি পয়েন্ট? আমি যেই বলেছি
বনানীকে কেউ হয়তো তার অজ্ঞাতসারে নিজের কাজে লাগানোর জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। অমনি আপনি ব্যস্ত হয়ে আমাকে বাংলাদেশের ইলিশ খাওয়াতে চাইলেন এবং বেরিয়ে পড়লেন। তোমার পয়েন্টটা গুরুত্বপূর্ণ। তবে কর্নেল হঠাৎ থেমে গেলে বললাম, তবে কি? বনানীকে ডক্টর সুন্দরমের মাধ্যমে কাজে লাগিয়েছেন চন্দ্র জুয়েলার্সের হরনাথ বাবু, যিনি কিনা প্রসাদজির ঘোর শত্রু। বনানী নিয়মিত চন্দ্র জুয়েলার্সে গোপন তথ্য পাচার করে এসেছে। সে তো বনানী নিজের জ্ঞাতসারই করেছে, কিন্তু ডক্টর সুন্দরম এমন সাংঘাতিক ঝুঁকি নিয়েছিল কোন সাহসে? এটাই প্রশ্ন। প্রসাদজির অগাধ আস্থা তার প্রতি, সেই সুযোগটাও ডক্টর সুন্দরম নিয়েছিলেন। তবু ঝুঁকিটা সাংঘাতিক। কাজেই ডক্টর সুন্দরমকে গার্ড দেওয়ার মতো কেউ ট্রেডিং এজেন্সিতেই আছে, যার সঙ্গে হরনাথের গোপন বোঝাপড়া হয়েছিল। এই আমার সিদ্ধান্ত। তাহলে ডক্টর সুন্দরম তাকে চেনেন? চিনলে আমার কাছে কবুল করতেন, না করার কারণ ছিল না। আমার ধারণা সতর্কতার দরুন হরনাথ তার নাম জানাননি ডক্টর সুন্দরমকে, এবং এখন বুঝতে পারছি সেই হচ্ছে তৃতীয় ব্যক্তি, যার সুপারিশে বনানীর চাকরি হয়েছিল। ডক্টর সুন্দরম শুধু জানতেন তাকে গার্ড দেওয়ার লোক আছে, এই যথেষ্ট। তাই তিনি ঝুঁকি নিয়েছিলেন। কর্নেল, আমার পয়েন্টটা ভুলে যাচ্ছেন। সেই তৃতীয় ব্যক্তি হরনাথের সঙ্গে গোপনে বোঝাপড়া করেছিল, সে কথা মেনে নিচ্ছি, কিন্তু আমার বক্তব্য তার নিজস্ব কোনো পৃথক স্বার্থেও বনানীকে সে ব্যবহার করেছে। বনানীর অজ্ঞাতসারেই করে এসেছে। আপনি স্বীকার করেছেন আমার এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। কর্নেল হাসলেন। গুরুত্বপূর্ণ, তবে পরোক্ষ। আশা করি কিছুক্ষণ পরে সেটা বুঝতে পারবে। দুজনে গাড়িতে উঠলাম। স্টার্ট দিয়ে বললাম, আমরা যাচ্ছি কোথায়? যতীন বাবুর কাছে। আর কোনো প্রশ্ন তুললাম না। সারা পথ যানজট। গত রাত্রে শ্যামপুকুর পার্কের কাছে, যেখানে বনানীকে নামিয়ে দিয়েছিলাম, সেখানে পৌঁছে কর্নেল বললেন, গাড়ি এখানেই রাখো, বাড়িটা কাছাকাছি হওয়াই সম্ভব। রাস্তার ধারে অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল। সেখানেই গাড়ি রেখে দুজনে একটা সংকীর্ণ রাস্তার মোড়ে গেলাম। কর্নেল একটা ছোট্ট স্টেশনারি দোকানে খোঁজ নিলেন। 5 তলা বাড়িটা নতুন। দোকানটার উল্টো দিকে এপ্রিলের উজ্জ্বল রোদে ঝলমল করছে তার স্থাপত্যশ্রী। দোতলার 5 নম্বর ফ্ল্যাটের দরজায় কলিং বেলের সুইচ টিপলেন কর্নেল। একটু পরে দরজা খুলে যতীনবাবু উঁকি দিলেন। মুহূর্তের জন্য তার চোখে মুখে একটা চমক খেলে গেল। গলার ভেতর বললেন, ভেতরে আসুন। ঘরে ঢুকে কর্নেল বললেন, কয়েকটা জরুরি কথা বলতে এসেছি যতীনবাবু। যতীনবাবু উদ্বিগ্ন মুখে বললেন, জরুরি কথা? ঠিক আছে, বসুন। আমরা সোফায় বসলাম। মোটামুটি ছিমছাম সাজানো গোছানো ঘর, একালের মধ্যবিত্ত বাঙালির বসার ঘর যেমন হয়। তবে বনানীর মার্জিত রুচিবোধের ছাপ আছে। শুধু প্রশ্ন জাগে, মার্জিত রুচিবোধ সম্পন্ন একটি শিক্ষিত মেয়ে কেন তার অফিসের গোপন তথ্য পাচারের কাজে লিপ্ত হয় এবং ইন্দ্রজিতের মতো একটা লোকের প্রেমে পড়ে? নাকি এই যুগটাই এমন যে সুনীতি দুর্নীতি একাকার হয়ে গেছে, ভালো মন্দের ভেদরেখা গেছে খুঁজে, এবং তীব্র উচ্চাকাঙ্ক্ষা মানুষকে অন্ধ করে ফেলেছে? যতীনবাবু কর্নেলের মুখোমুখি বসলেন। কর্নেল বললেন, কাল রাতের ঘটনা আপনার মেয়ের কাছে তো শুনেছেন? যতীনবাবু শুধু মাথা দোলালেন। আচ্ছা যতীনবাবু, মহাবীর ট্রেডিং এজেন্সিতে বনানীর চাকরি কি সূত্রে হয়েছিল? যতীনবাবু কর্নেলের দিকে একটুখানি তাকিয়ে থাকার পর বললেন, বনি নিজেই যোগাযোগ করেছিল। ওই এজেন্সি আসলে একটা আন্তর্জাতিক চোরাচালান চক্র। ওখানে চাকরি পাওয়া সহজ নয়, ওরা বিশ্বস্ত সূত্রে সুপারিশে চাকরি দেয়। আমি জানি না। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, ইন্দ্রজিতের সঙ্গে বনানীর মেলামেশা আপনি পছন্দ করতেন না, তাই সুযোগ পেলে ইন্দ্রজিতের চিঠি বনানীকে আপনি দিতেন না, তাই না? যতীনবাবু আবার মাথা দোলালেন। কিন্তু চিঠিগুলো কি আপনি সত্যি ছিঁড়ে ফেলতেন? হ্যাঁ, না। বলে কর্নেল হেসে উঠলেন। যতীনবাবু নিষ্পালক চোখে তাকিয়ে বললেন, আপনি কি বলতে চান বুঝতে পারছি না।
মিমিরা ধানবাদে আপনার প্রতিবেশী ছিল। কলকাতা আসার পর সেই সূত্রে বনানী মিমির জ্যাঠামশাইয়ের বাড়ি যাতায়াত করত। কলকাতা আসার পর একই কলেজে ওরা পড়াশোনাও করত। আপনি মাঝে মাঝে মিমির কাছে যেতেন, মিমি আমাকে বলেছে। পরমেশ বাবুর সঙ্গে সে আপনার আলাপ করে দিয়েছিল। আপনি মিমির কাছে কথা প্রসঙ্গে বলতেন বনানী কম্পিউটার ট্রেনিং নিয়েছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না, তাই না? বলে থাকবো। মিমি আপনাকে গৌর নামে একটা ছেলের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিল। গৌর মহাবীর ট্রেডিং এজেন্সিতে চাকরি করে, সেখানে কম্পিউটার সিস্টেম আছে। এরপর বনানীর হঠাৎ চাকরি হয়ে যায়। কর্নেল চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে ফের বললেন, এবার বাকি অংশটা আপনার কাছেই জানতে চাই যতীনবাবু। তারপর কি হয়েছিল মিমি জানে না। যতীনবাবু মুখ নামিয়ে বললেন, আমাকে বিপদে ফেলে আপনার কি লাভ? আমি আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্যই এসেছি, কারণ এবার আপনি সত্যি বিপন্ন যতীনবাবু। কাজেই সব কথাগুলো বলা আপনার উচিত। কেন আপনি আমাকে বিপন্ন বলছেন বুঝিয়ে বলুন। আপনি নিজেই বুঝতে পারবেন যদি সব কথা খুলে বলেন। যতীনবাবুকে নার্ভাস দেখাচ্ছিল। একটু পরে বললেন, গৌর আমাকে মহাবীর ট্রেডিং এজেন্সিতে নিয়ে গিয়েছিল, কিন্তু সে বলেছিল বনি যেন কিছু জানতে না পারে। গৌর কার কাছে নিয়ে গিয়েছিল আপনাকে? ম্যানেজিং ডাইরেক্টরের প্রাইভেট সেক্রেটারি যোগেন্দ্র শর্মার কাছে। এরপর যতীনবাবু যা বললেন তা ভারী অদ্ভুত। যোগীন্দ্র তাকে প্রথমেই বলেছিলেন বনানীকে তিনি চেনেন, ইন্দ্রজিতের সঙ্গে তার ইমোশনাল সম্পর্কের কথাও জানেন। ইন্দ্রজিৎ নাকি এজেন্সিকে ঠকাচ্ছে, তাই বনানীর চাকরি হতে পারে একটা শর্তে। শর্তটা অদ্ভুত মনে হয়েছিল যতীনবাবুর। গালফ থেকে ইন্দ্রজিৎ বনানীকে যেসব চিঠি লেখে, সেই সব চিঠি যতীনবাবু যদি গোপনে হাতিয়ে শর্মার কাছে গৌরের মারফত পাঠান, তাহলে বনানীর চাকরি হবে। শুধু তাই নয়, যতীনবাবুও সেজন্য নিয়মিত টাকা পাবেন। তাই যতীনবাবু তার কথায় রাজি হন। মেয়ের একটা হিল্লে হবে এবং তিনিও টাকা পাবেন, কিন্তু বনানী যেন খুনাক্ষরেও এসব জানতে না পারে। তারপর বনানীর চাকরি হলো এবং সুযোগ পেলেই যতীনবাবু বনানীকে লেখা ইন্দ্রজিতের চিঠি গৌরের মারফত পাঠিয়ে দিতেন। কোনো চিঠি খুলে পড়তেন না। শোনার পর কর্নেল বললেন, কিন্তু দেখা যাচ্ছে একটা চিঠি আপনি খুলেছিলেন, সেটা শর্মার কাছে পাঠাননি, কেন? যতীনবাবু বললেন, ক্রমশ আমার কৌতূহল জেগে উঠছিল। এ কথা ঠিক যে ইন্দ্রজিৎকে আমি পছন্দ করতাম না, এবং বনি তার সঙ্গে মেলামেশা করুক এও আমি চাইতাম না। বনিকে সে নিয়মিত চিঠি লিখছে, এটা আমার কাছে খুব খারাপ লাগতো। তাই শর্মা ভদ্রলোকের শর্ত মেনে নিতে ইতস্তত করিনি। আমি ভেবেছিলাম ইন্দ্রজিৎ আর বনির মধ্যে এর ফলে একটা ভুল বোঝাবুঝি ঘটবে, সম্পর্কটা ছিঁড়ে যাবে। বুঝতে পারছি, কিন্তু তারপর এক সময় আপনার কৌতূহল জাগলো কেন? যতীনবাবু একটু বিরক্ত হলেন। এবার জাগবে না? ইন্দ্রজিতের চিঠি কেন যোগেন্দ্র শর্মার এত দরকার এবং চিঠিতে এমন কি আছে তা জানার জন্য কৌতূহল জাগা কি স্বাভাবিক নয়? কর্নেল ছাই দিয়ে বললেন, স্বাভাবিক, কিন্তু বিচিত্র ব্যাপার। আপনি যে চিঠিটা অবশেষে কৌতূহলী হয়ে খুলেছিলেন এবং শর্মাকে দেননি, সেটাই ছিল যোগেন্দ্র শর্মার টার্গেট। তার মানে এই চিঠিটার জন্যই যোগেন্দ্র আপনাকে কাজে লাগিয়েছিল, কিন্তু তার বরাত মন্দ। সেই চিঠিটাই তার হাতছাড়া হয়ে গেল। আমি বললাম, আপনি নিশ্চয়ই ডক্টর সুন্দরমকে লেখা চিঠিটার কথাই বলছেন? হ্যাঁ, বনানীকে লেখা ইন্দ্রজিতের চিঠির সঙ্গে এমন একটা চিঠি থাকবে যোগেন্দ্র শর্মা কোনো সূত্রে তার আভাস পেয়েছিল। কিন্তু ডক্টর সুন্দরমকে ইন্দ্রজিতের লেখা চিঠিটার সাহায্যে সে ব্ল্যাকমেল করত। ব্ল্যাকমেল করে বড়জোর কিছু টাকা করি আদায় করত। নেহাত কিছু টাকা করি আদায়ের জন্য এত আয়োজন? মশা মারতে কামান দাগা? মশা নয় জয়ন্ত। ঠিক আছে, ধরে নিচ্ছি ডক্টর সুন্দরমকে সে এজেন্সি থেকে সরাতে চেয়েছিল। প্রসাদজির অগাধ আস্থা ভেঙে যেত। হয়তো প্রসাদজি ডক্টর সুন্দরমকে সেই শঙ্কর হাজারের মতো খতম করে ফেলতেন। এতে যোগেন্দ্র শর্মার কি লাভ হতো? কর্নেল আমার প্রশ্নের কোনো জবাব দিলেন না।
যতীনবাবু বললেন, কর্নেল সাহেব, বনির কাছে শুনলাম সেই হলুদ কাগজে লেখা চিঠিটা যে নিতে এসেছিল তাকে পুলিশ অ্যারেস্টও করেছে। আপনাদের কথাবার্তা শুনে বুঝেছি সেই যোগেন্দ্র শর্মারই লোক। চিঠিটা বেহাত হওয়ার জন্য যোগেন্দ্র শর্মা আমার উপর রেগে গেছে, সেজন্যই কি আপনি আমাকে বিপন্ন বলছেন? কর্নেল গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন, অচেনা লোককে এড়িয়ে চলবেন। যতীনবাবু খুব ভড়কে গেলেন। এবার কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি ওই শয়তান যোগেন্দ্রকে পুলিশে ধরিয়ে দিচ্ছেন না কেন? যোগেন্দ্রকে পুলিশ খুঁজছে। অবাক হয়ে বললাম, খুঁজছে মানে? কাল সে আপনার কাছে এসেছিল। কর্নেল বললেন, গত রাতে লোকটা ধরা পড়ার পর পুলিশ যোগেন্দ্রের বাড়িতে হানা দিয়েছিল। বাড়ির লোক বলেছে যোগেন্দ্র বিকেলের ফ্লাইটে বোম্বে গেছে। দমদম এয়ারপোর্টের ওই ফ্লাইট লিস্টে তার নাম আছে এবং ওই নামের একজন যাত্রী সত্যি বোম্বে গেছে। বোম্বে পুলিশকে যথারীতি সতর্ক করে দেওয়া হয়েছে। বলে কর্নেল উঠলেন। যতীনবাবু আড়ষ্টভাবে বললেন, তাহলে পুলিশ ওকে ধরে ফেলবে? কর্নেল তার দিকে ঘুরে বললেন, তবু আপনি সাবধানে থাকবেন। বিশেষ করে গৌর যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তাকে পাত্তা দেবেন না, তাকে ঘরে ঢুকতে দেবেন না। দরজার কাছে যতীনবাবু বললেন, গৌর হারামজাদাকে পুলিশে ধরিয়ে দিন। পুলিশ তার দিকে নজর রেখেছে, তবু আপনি সাবধানে থাকবেন। বনির কোনো বিপদ হবে না তো? বনানী অফিস যাবার সময় আপনাকে কিছু বলে যায়নি? বলে গেছে অফিসে গিয়ে ছুটি নিয়ে ওখান থেকে ফারাক্কায় মাসির বাড়ি যাবে, সেই জন্যই ভয় হচ্ছে। সকালে বনানী আমাকে রিং করেছে, তখন আমি ওকে কোথাও গিয়ে কয়েকটা দিন থাকার পরামর্শ দিয়েছি। আপনি বনানীর জন্য চিন্তা করবেন না, সময় হলে সে বাড়ি ফিরবে। বলে কর্নেল ঘর থেকে বেরিয়ে এলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে বললাম, আমার প্রশ্নটা আবার তুলছি, হলুদ চিঠিটায় যোগেন্দ্র শর্মার কি লাভ হতো? ডক্টর সুন্দরমকে ব্ল্যাকমেল করে কিছু টাকা আদায় কিংবা প্রসাদজির আস্থা ভেঙে দেওয়া। তাই বলছিলাম এটা মশা মারতে কামান দাগা। আপনি শুধু বললেন মশা নয়, তাহলে কি? ডক্টর সুন্দরমকে রাগের বসে প্রসাদজি খতম করলেই বা যোগেন্দ্র শর্মার কি লাভ হতো? যোগেন্দ্র শর্মার সঙ্গে ডক্টর সুন্দরমের কিসের সূত্রতা ছিল? কর্নেল একটু হেসে বললেন, অদৃশ্য কালিতে লেখা মেসেজটা সম্পর্কে যখন ডক্টর সুন্দরমকে জিজ্ঞেস করলাম, ইন্দ্রজিৎ ওভাবে কি লিখেছিল আপনাকে বলেনি? তখন ডক্টর সুন্দরম কি বললেন তুমি শুনেছ? শুনেছি। বিদেশে প্রসাদজির বেনামি এজেন্সিগুলোর নাম ঠিকানা জোগাড় করে দিলে একটা বিদেশি গোয়েন্দা সংস্থা প্রচুর টাকা করে দেবে। কিন্তু আমি যখন অদৃশ্য কালিতে লেখা মেসেজটা ডক্টর সুন্দরমকে পড়তে দিলাম, তুমি কি ওর মুখের দিকে তাকিয়েছিলে? স্মরণ করো জয়ন্ত। একটু ভেবে নিয়ে বললাম, ওর হাত কাঁপছিল, উনি পড়ামাত্র কাগজটা আপনাকে পুড়িয়ে ফেলতে বললেন। হ্যাঁ, কিন্তু জয়ন্ত, তুমি সাংবাদিক হিসাবে আবার দেখছি নিজের অযোগ্যতা প্রমাণ করছো। বরাবর তোমাকে বলে আসছি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি না থাকলে দক্ষ রিপোর্টার হওয়া যায় না। মুখ জয়ন্ত, মানুষের মুখই হলো মানসিক প্রতিক্রিয়ার প্রথম এবং স্বাভাবিক মাধ্যম। তুমি ওর মুখের দিকে তাকাওনি, তাকিয়েছিলে চিঠির দিকে। তাই শুধু ওর হাতের কাঁপুনি তোমার চোখে পড়েছিল। অবাক হয়ে বললাম, মেসেজে অন্য কিছু ছিল? গাড়ির কাছে পৌঁছে কর্নেল হঠাৎ বাইনোকুলারে এদিক ওদিক দেখে নিলেন। আমি গাড়ির লক খুললাম। তারপর কর্নেল গাড়িতে ঢুকে বললেন, ইন্দ্রজিৎ তার গোপন মেসেজে সত্যি কি ছিল ডক্টর সুন্দরমকে কলকাতায় এসে আর তা জানাতে চাইনি। সম্পূর্ণ ভিন্ন কথা বলেছিল। এর একটাই কারণ থাকা সম্ভব, সে ততদিনে অন্য একটা পার্টির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল। মেসেজটা যখন ডক্টর সুন্দরম পাননি এবং বনানীর কথা মতো যতীনবাবুর সেটা নষ্ট করে ফেলারই কথা, তখন ইন্দ্রজিতের পক্ষে ডক্টর সুন্দরমকে বিভ্রান্ত করার সুযোগ ছিল। অস্থির হয়ে বললাম, আহা, মেসেজে কি ছিল বলুন। গাড়ি স্টার্ট দাও, লাঞ্চে দেরি হয়ে যাচ্ছে, বাংলাদেশের ইলিশ ডার্লিং। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, কথাটা না বললে কিন্তু বাংলাদেশের ইলিশ আমি খাবো না। কর্নেল একটু পরে বললেন, ইন্দ্রজিৎ মেসেজটা পাঠিয়েছিল ইরাকের কুয়েত দখলের মাত্র কিছুদিন আগে। সেই ডক্টর সুন্দরমকে অদৃশ্য কালিতে লিখেছিল,
যুদ্ধ বাঁধবে বলে তার ধারণা। ইরাকের গোপন রাসায়নিক অস্ত্র কারখানার ঠিকানা এবং ম্যাপের খোঁজ সে পেয়েছে, কিন্তু সেটা হাতাতে পারলেও গালফ অঞ্চল থেকে ইরাকের শত্রুপক্ষকে বিক্রি করার ঝুঁকি আছে। বরং ভারতে গিয়ে ইরাকের শত্রুপক্ষের কোনো দূতাবাসের মাধ্যমে দরাদরি করা নিরাপদ। ডক্টর সুন্দরম যেন এখনই কোনো পশ্চিমী দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে রাখেন। চলতো বাহারিনের শেখ জুবাইর আল সাবার $10 লক্ষ দামের মুক্ত আসলে একটি গোপন দলিল, যাতে ইরাকের গোপন রাসায়নিক অস্ত্র কারখানার ঠিকানা এবং ম্যাপ আছে। কর্নেলের কথা শুনে চমকে উঠেছিলাম। বলেন কি, ইরাকের গোপন রাসায়নিক অস্ত্র কারখানার ম্যাপ চুরি করে এনেছিলেন ইন্দ্রজিৎ? কর্নেল বললেন, সাবধান জয়ন্ত, অ্যাক্সিডেন্ট করে ফেলো না, মাথা ঠান্ডা রাখো। ঠান্ডা মাথায় জিজ্ঞেস করছি, আপনি কি সেই ম্যাপ উদ্ধার করে ফেলেছেন? না, খুঁজছি। কিন্তু আপনি কেমন করে জানলেন শেখ সাহেবের মুক্ত আসলে একটা গোপন ম্যাপ? অঙ্ক কষে জেনেছি। বুঝিয়ে বলুন, নইলে কিন্তু সত্যি অ্যাক্সিডেন্ট করে ফেলবো। কর্নেল হাসলেন। বাহারিনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। সত্যি সে দেশের কোনো রত্ন ব্যবসায়ী রত্ন চুরি করে কেউ ভারতে পালিয়ে এলে স্বাভাবিকভাবেই মামলাটা উঠত সরকারি পর্যায়ে। শেখ সাহেব শাসক পরিবারের লোক, কাজেই তিনি নালিশ তুললে ভারত সরকারের সিবিআইকে লড়িয়ে দিতেন, এটাই স্বাভাবিক পদ্ধতি। কিন্তু তা না করে তিনি গোপনে প্রসাদজির সঙ্গে যোগাযোগ করলেন। তারপর যেই সন্দেহ হলো প্রসাদজি তার গোপন সত্য যেভাবে হোক টের পেয়েছেন, অমনি তিনি প্রসাদজির শত্রু হরনাথের শরণাপন্ন হলেন। শেখ সাহেব প্রাইভেট আই অর্থাৎ বেসরকারি গোয়েন্দার সাহায্য চেয়েছিলেন। হরনাথ তাকে আমার কাছে নিয়ে এলেন। তখনই আমার খটকা লেগেছিল, শেখ সাহেব এই অস্বাভাবিক পদ্ধতি কেন বেছে নিয়েছেন। এটা হলো প্রথম পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্ট, ইন্দ্রজিতের অদৃশ্য কালিতে লেখা চিঠি। এই হলো আমার অঙ্ক। শেখ সাহেব ম্যাপটা তাদের মিত্র মার্কিন জোটের হাতে তুলে দেননি কেন? তুমি সাংবাদিক হয়েও বুঝতে পারছো না অসুবিধাটা কোথায় ছিল? তোমার মনে পড়ছে না, ইরাক আচমকা কুয়েত দখল করেছিল এবং সঙ্গে সঙ্গে এলাকার ক্ষুদে আরব রাষ্ট্র থেকে ধনী আরবরা দলে দলে ইউরোপ আমেরিকায় পালাতে শুরু করেছিলেন। হ্যাঁ, পালানোর প্রচন্ড হিড়িক পড়েছিল বটে। শেখ সাহেব রাতারাতি ফ্রান্সে পালিয়ে গিয়েছিলেন। আমাকে উনি বলেছেন মার্কিন জোটের হাতে ইরাক পরাজিত হওয়ার পর দেশে ফেরেন। তারপর নাকি আবিষ্কার করেন ওর তথাকথিত $10 লক্ষ দামের মুক্ত নেই। কিন্তু কর্নেল, একটা ম্যাপ সঙ্গে নিয়ে পালানোর মতো সময় কি পাননি শেখ সাহেব? শেখ সাহেবের একটা কথা আমার মনে আছে, মুক্তগুলো নাকি সেদিনই এক সাহেব খদ্দেরের কিনতে আসার কথা ছিল, তাই ওগুলো দোকানেই ছিল। হঠাৎ গুজব রটে যায় ইরাকি প্লেন মানামা আক্রমণ করতে আসছে। মানামার মানুষজন পালাতে শুরু করে। দৃশ্যটা তুমি কল্পনা করতে পারো। যুদ্ধের বিভীষিকার মুখোমুখি অনেকেরই মাথা ঠিক থাকে না। আমি যৌবনের সৈনিক ছিলাম, দেখেছি যুদ্ধের সময় বহু সৈনিকও আতঙ্কে উন্মাদের মতো আচরণ করে। কাজেই শেখ সাহেব ম্যাপের কথা ভুলে প্রাণ নিয়ে পালাতে ব্যস্ত হবেন, এটা অস্বাভাবিক নয়। তাহলে বোঝা যাচ্ছে ইন্দ্রজিৎ সেই সুযোগে ম্যাপটা চুরি করেছিল। কর্নেল হঠাৎ বললেন, চন্দ্র জুয়েলার্স হয়ে চলো, খোঁজ নেওয়া দরকার। কুঞ্জবাবু কোনো খবর দিয়েছেন কিনা? কিছুক্ষণ পর চন্দ্র জুয়েলার্সের দোকানের সামনে গাড়ি দাঁড় করালাম। নিচের তলায় শোরুম এবং দোকান, ওপর তলায় অফিস। কর্নেল আমাকে অপেক্ষা করতে বলে দোকানে ঢুকলেন। তারপর দেখলাম এক ভদ্রলোক ওকে সঙ্গে নিয়ে ভেতরে অদৃশ্য হলেন। ফুটপাতে দুজন শক্ত সামর্থ্যকরণের লোক দাঁড়িয়ে খৈনি খাচ্ছিল। দেখেই বুঝলাম সাদা পোশাকের পুলিশ গার্ড দিচ্ছে। তারা আমার গাড়ির দিকে সন্দেহাকুল দৃষ্টিতে তাকাচ্ছিল। কিছুক্ষণ পর কর্নেল বেরিয়ে এলেন। গাড়িতে উঠে বললেন, কুঞ্জবাবু নিরাপদে চৌডিহা পৌঁছেছেন। ট্রাঙ্ক কল করেছিলেন কিছুক্ষণ আগে। কবে ফিরবেন ঠিক নেই। হালদার মশাইয়ের কোনো খবর দেননি কুঞ্জবাবু? কর্নেল গম্ভীর মুখে বললেন, না, আমার ভয় হচ্ছে হালদার মশাই এবারও কোনো বিভ্রাট বাঁধিয়ে বিপদে পড়েছেন কিনা। বড় হঠকারী স্বভাবের মানুষ। কুঞ্জবাবু বলেননি ওর সঙ্গে দেখা হয়েছে কিনা? বলেছেন দেখা হয়নি, সেজন্যই চিন্তা হচ্ছে। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে দেখি ডক্টর সুন্দরম আমাদের জন্য অপেক্ষা করছেন। মুখে প্রগাঢ় উদ্বেগের ছাপ। বললেন,
অসময়ে আবার আপনাকে বিব্রত করায় দুঃখিত কর্নেল সরকার, কিন্তু আমাকে ছুটে আসতেই হলো। কর্নেল বললেন, কি হয়েছে ডক্টর সুন্দরম? অফিসে ফিরে শুনলাম বনানী হঠাৎ ছুটি নিয়ে চলে গেছে, কিন্তু সেই জন্য আমার ছুটে আসার কারণ ছিল না। প্রসাদজি আমাকে ডেকে পাঠিয়ে বললেন তার প্রাইভেট সেক্রেটারি যোগেন্দ্র শর্মাকে পুলিশ খুঁজতে এসেছিল। শর্মা নাকি গতকাল বোম্বে গেছেন। কেন পুলিশ তাকে খুঁজছে প্রসাদজি বুঝতে পারছেন না, তাই জিজ্ঞেস করলেন আমি এ বিষয়ে কিছু জানি কিনা। আপনি কি বললেন? আমি বললাম পুলিশ শর্মাজিকে কেন খুঁজছে আমি জানি না। তখন প্রসাদজি আমাকে চার্জ করলেন আমি ওই পুলিশকে তার পিছনে লাগিয়েছি কিনা। ওকে বোঝাবার চেষ্টা করলাম শর্মাজির সঙ্গে আমার কোনো শত্রুতা থাকার কারণ নেই, কিন্তু ওর সন্দেহ ঘোচাতে পারলাম না। উনি বললেন শর্মাজি না ফেরা পর্যন্ত আমি যেন ডেটা রিসার্চ সেকশনে না ঢুকি। তারপর আমাকে অফিস থেকে চলে যেতে বললেন। শর্মাজি ফিরে আসার পর আমাকে দরকার হলে ডেকে পাঠাবেন। খুবই অপমানজনক ব্যাপার। ডিআর সেকশনে আমার ব্রিফকেস ছিল, আমার সঙ্গে গিয়ে শুধু ব্রিফকেসটা নিতে দিলেন। ড্রয়ারে ব্যক্তিগত কাগজপত্র ছিল, সেগুলো কিছুই নিতে দিলেন না। ডক্টর সুন্দরম রুমালে মুখ মুছে ফের বললেন, ইন্দ্রজিতের কোড নাম্বারটা কম্পিউটারে অ্যানালিসিসের সুযোগ পেলাম না, এটাই আমার প্রচন্ড ক্ষতি। সেই এজেন্টের নাম ঠিকানা অজানা থেকে গেল। আমার পাওনা করি সুরাহা কিভাবে হবে বুঝতে পারছি না। কর্নেল চোখ বুজে দাড়িতে হাত বোলাতে বোলাতে কথা শুনছিলেন। আমি জিজ্ঞেস করলাম, প্রসাদজির এজেন্সির কম্পিউটারের যে এই কোড নাম্বারের ডেটা ফিট করানো আছে তা কিভাবে বুঝলেন ডক্টর সুন্দরম? ডক্টর সুন্দরম বিষণ্ণ মুখে বললেন, এজেন্সির একটা মাদার কম্পিউটার আছে, তার সাহায্যে যে কোনো কোড নাম্বারের ডেটা অ্যানালিসিস করা যায়। তবে বলা দরকার মহাবীর ট্রেডিং এজেন্সির সঙ্গে সেসব এজেন্সির সম্পর্ক আছে, শুধু তাদের সম্পর্কেই তথ্য পাওয়া যায়। ইন্দ্রজিৎ জানতো সে যে কোড নাম্বার দিচ্ছে প্রসাদজির এজেন্সির মাদার কম্পিউটার থেকে তার ডেটা পাওয়া যাবে, তা না হলে এই কোড নাম্বার সে দেবে কেন? যাই হোক, আমি কর্নেল সরকারকে জানাতে এসেছি কলকাতার সেই এজেন্সির নাম ঠিকানা আপনার কথা মতো আপাতত দেওয়া সম্ভব হচ্ছে না। কর্নেল চোখ খুলে ঘড়ি দেখলেন, তারপর বললেন, নাম ঠিকানা আমার আর দরকার হবে না ডক্টর সুন্দরম। ডক্টর সুন্দরম একটু ইতস্তত করে বললেন, আপনি কি কোনো সূত্রে তার নাম ঠিকানা জানতে পেরেছেন? না, শুধু এটুকু বলতে পারি এটা আমার আর দরকার নেই। ডক্টর সুন্দরম উঠে দাঁড়িয়ে বললেন, বনানী আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারতো, কিন্তু সে কেন হঠাৎ অফিস থেকে ছুটি নিতে গেল বুঝতে পারছি না। আচ্ছা কর্নেল সরকার, আপনার সঙ্গে আজ বনানী যোগাযোগ করেনি? কর্নেল দাড়ি নেড়ে ফের বললেন, না। উদ্বিগ্ন মুখে ডক্টর সুন্দরম বেরিয়ে গেলেন। বললাম, কর্নেল, আপনি ডক্টর সুন্দরমের সহযোগিতা দরকার বলছিলেন, কিন্তু এখন মনে হলো বেচারাকে আপনি পাত্তা দিতে চান না। আমার আর ওর সহযোগিতার দরকার হবে না বলে কর্নেল হাঁকলেন, ষষ্ঠী খিদে পেয়েছে। খাওয়ার পর কিছুক্ষণ জিরিয়ে নিয়ে কর্নেল বললেন, চলো বেরোনো যাক। জিজ্ঞেস করলাম, আবার কোথায় বেরোবেন? মিমিদের বাড়ি। তবে তোমার গাড়িতে নয়, ট্যাক্সি করে যাব। গাড়ি থাকতে ট্যাক্সি করে কেন? গৌর অফিস থেকে ফিরে তোমার গাড়ি দেখে জানুক আমি মিমিদের বাড়িতে আছি, এটা আমি চাই না। তাছাড়া সে অফিস থেকে ফেরার আগেই মিমিদের বাড়ি আমার যাওয়া দরকার। 3:15 বাজে, উঠে পড়ো। ট্যাক্সি করে মিমিদের বাড়ি পৌঁছতে দেরি হলো না। কর্নেল মধুকে ডাকার আগেই সে দৌড়ে এসে গেটের তালা খুলে দিল। তারপর চাপা গলায় বলল, কর্তামশাইয়ের কাছে দুপুরবেলা এক সাহেব এসেছিলেন, কিসব কথাবার্তা হলো বুঝতে পারিনি, কিন্তু সাহেব চলে যাওয়ার পর কর্তামশাই মিমিদিকে খুব বকাবকি করছিলেন। কর্নেল বললেন, আর কোনো খবর আছে? মধু চাপা গলায় বলল, আপনি তো জানেন কাল সন্ধ্যাবেলায় আবার চোর ঢুকেছিল। বস্তির একটা লোক আজ আমাকে চুপি চুপি বলেছে চোর পালানোর সময় তাকে সে চিনতে পেরেছে। পাড়ারই একটা ছেলে স্যার। আমার খুব অবাক লাগছে, মিমিদের সঙ্গে তার ভাব আছে, তবে কর্তামশাই ভয়ে সে বাড়ি ঢুকতে পারে না, এই যা। তুমি গৌড়ের কথা বলছো? মধু অবাক হলো, আপনি চেনেন ওকে?
পাড়ার নাম করা গুন্ডা গৌর, ভালো বংশের ছেলে, লেখাপড়াও জানে, কিন্তু পাজির পাঝারা। আমার মনে হচ্ছে কর্তামশাইয়ের ভয়ে চুপি চুপি সন্ধ্যাবেলা গৌর বাড়ি ঢোকে। মিমিদির সঙ্গে বাগানে ঝোপে ঝাড়ের আড়ালে বসে ভাব ভালোবাসার কথা বলতে আসে। একদিন আমার চোখে পড়েনি, ইন্দ্র দাদাবাবু খুন হওয়ার পর নজর রাখছি বলেই চোখে পড়েছে। কর্নেল বললেন, তুমি মিমিকে কি বলেছো যে চোরকে তুমি চিনতে পেরেছো? মধু ভয় পাওয়া মুখে বলল, ওরে বাবা, মিমিদি গৌরকে বলে দিলে সে আমার পেছনে লাগবে। গৌর ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে স্যার। মধু আমাদের দোতলায় নিয়ে গেল। মিমিকে দেখতে পেলাম না কোথাও। পরমেশ কর্নেলকে দেখে গম্ভীর মুখে বললেন, আপনার কথাই ভাবছিলাম। আপনার আসার কথা সন্ধ্যা 6টায়। আগে এসে ভালোই করেছেন, বসুন, সব বলছি। আমরা বসলাম। কর্নেল বললেন, মধুর কাছে শুনলাম একজন সাহেব এসেছিলেন, কি ব্যাপার? পরমেশ উত্তেজিত ভয়ে বললেন, ভারী অদ্ভুত ব্যাপার। সাহেবের নাম রবার্ট স্টিলার। সে এসে বলল ইন্দ্রজিতের সঙ্গে গালফ এরিয়ায় তার খুব চেনা জানা ছিল। যুদ্ধের হিড়িকে ইন্দ্রজিৎ পালিয়ে আসার আগে স্টিলারকে নাকি বলেছিল মার্চের শেষাশেষি যেভাবে হোক সে কলকাতায় ফিরবে। এই বাড়ির ঠিকানা দিয়েছিল। স্টিলার যদি কলকাতা যায় তার সঙ্গে এই ঠিকানায় যেন যোগাযোগ করে, তাই সে এসেছে। তখন আমি ইন্দ্রজিতের খুন হওয়ার কথা বললাম, সরল বিশ্বাসেই বললাম। শোনার পর লোকটা প্রথমে খুব পস্তালো, তারপর হঠাৎ চাপা গলায় বলল, ইন্দ্রজিৎ গাল্ফ থেকে প্রচুর জুয়েলস পাচার করে আনবে বলেছিল। সেগুলো পুলিশের হাতে পড়েছে কিনা, যদি না পড়ে থাকে সেগুলো কিনবে। আমি চটে গিয়েছিলাম কথাটা শুনে। সোজা বলে দিলাম, আমি এসব খবর রাখি না, আপনি আসতে পারেন। ব্যাটার ছেলে উঠতে চায় না, আমাকে টাকা করে লোভ দেখাতে শুরু করলো। তখন আমি ওকে ধমক দিয়ে বললাম, এখনই চলে না গেলে পুলিশে খবর দেব। সেই সময় মিমি ফপর দালালি করে বলে উঠল, ইন্দ্রজিতের জুয়েলস এই বাড়িতেই কোথাও লুকানো আছে, খুঁজে বের করে সাহেবকে বেচে দেওয়া উচিত, নইলে আবার কি বিপদ হতে পারে। পরমেশের ফর্সা মুখ টকটকে লাল হয়ে উঠেছিল। কর্নেল একটু হেসে বললেন, কথাটা মিমি বাংলায় না ইংরেজিতে বলেছিল? বাংলায়। সাহেব হয়তো বুঝতে পারেনি, তবে মুখ দেখে মনে হলো সন্দেহ জেগেছে। সে মিমির সঙ্গে কথা বলার চেষ্টা করলো। আমি ধমক দিয়ে থামিয়ে দিলাম। সাহেব নির্লজ্জের মতো হাসতে হাসতে চলে গেল। কর্নেল জিজ্ঞেস করলেন, সাহেব কোথায় উঠেছে বলেনি? পরমেশ মাথা নাড়লেন। আমি জিজ্ঞেস করিনি কিছু, লোকটাকে দেখেই আমার অপছন্দ হয়েছিল। তাছাড়া ইন্দ্রজিতের সঙ্গে যার চেনা জানা, সে কেমন মানুষ তা বুঝতে দেরি হয় না। মিমি কোথায়? কে জানে, রাগ করে কোথায় বসে আছে নির্বোধ মেয়ে। ওকে ডাকুন। পরমেশ গলা চড়িয়ে ডাকলেন, মিমি, এখানে আয়, কর্নেল সাহেব এসেছেন। মিমি বারান্দায় ছিল, দরজায় এসে দাঁড়ালো, ম্রিয়মান চেহারা। কর্নেল বললেন, ভেতরে এসো মিমি, তোমার সঙ্গে জরুরি কথা আছে। মিমি ঘরে ঢুকে অভ্যস্ত ভঙ্গিতে খাটের বাজু ধরে দাঁড়ালো, তারপর আসতে বলল, জ্যাঠামশাই আমাকে ভুল বুঝেছেন, কিন্তু আমি কিছু ভুল বলিনি। আমার ধারণা চোরাই জুয়েলস ইন্দ্রদা এ বাড়িতেই লুকিয়ে রেখেছিল, এখনো তা কোথাও লুকানো আছে। মিমির দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে কর্নেল বললেন, তোমার কেন মনে হচ্ছে চোরাই মুক্ত এখনো এ বাড়িতে কোথাও লুকানো আছে? মিমি আসতে বলল, গৌরদা আমাকে বলেছে। পরমেশ রুষ্ট মুখে বললেন, সাহেব চলে যাওয়ার পর মধুকে নিয়ে তোকে তন্ন তন্ন করে খুঁজতে বললাম, কই কোথায় চোরাই মুক্ত পেলি খুঁজে? ওই পখাটে ছেলেটার কথা বিশ্বাস করি না। মিমি চুপ করে থাকলো। কর্নেল বললেন, মিমি, গৌর কবে তোমাকে কথা বলেছে? আজ সকালে। কর্নেল মিটিমিটি হেসে বললেন, আচ্ছা মিমি, তুমি কি জানো সন্ধ্যাবেলায় এ বাড়িতে যে চোর ঢোকে সে আর কেউ নয়, গৌর। পরমেশ চমকে উঠে বললেন, বলেন কি? মিমি কেমন চোখে তাকিয়ে রইল। আমার মনে হলো ওর দৃষ্টিটা বড় রহস্যময়। কর্নেল বললেন, হ্যাঁ, গৌর পর পর দুদিন সন্ধ্যাবেলায় এ বাড়িতে ঢুকেছিল। পরমেশ ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন,
বুঝেছি, এদের চোরাই মাল হাতানোর জন্যই ঢুকেছিল হারামজাদা। ওসব ছেলে চক্রাকে আমি বাড়িতে ঢুকতে দিই না। দেখা যাচ্ছে আমি ঠিক ডিসিশন নিয়েছিলাম। পরমেশবাবু, চোরাই মুক্ত খোঁজে সন্ধ্যাবেলায় গৌড়ের চুপি চুপি এ বাড়িতে ঢোকাটা বিশ্বাসযোগ্য নয়। সত্যিই তেমন উদ্দেশ্য থাকলে সে গভীর রাতে হানা দিত। কর্নেল চুরুট ধরিয়ে একটু হাসলেন। আসলে আমাকে ধোকায় ফেলার জন্য গৌর কারো হুকুম তামিল করছে। সকালে মিমিকে যে এ বাড়িতে এখনো চোরাই মুক্ত থাকার কথা বলেছে, তাও একটা চালাকি। গৌর বা তার মালিক জানে মিমি কথাটা আপনাকে বলবে, আপনি আমাকে বলবেন, মিমিও বলবে, এতে আমি বিভ্রান্ত হব। কিন্তু না, আমাকে বিভ্রান্ত করা অত সহজ নয়, অন্তত বরাবর বিভ্রান্ত রাখা সহজ নয়। আমি আর চুপ করে থাকতে পারলাম না, বললাম, তাহলে এ বাড়িতে জিনিসটা লুকোনো নেই বলতে চান? না, কিন্তু আপনি বরাবর বলে আসছেন জিনিসটা এখনো এ বাড়িতে কোথাও আছে। স্বীকার করছি, আমি সত্যি বিভ্রান্ত হয়েছিলাম। এ বাড়িতে আজ ঢোকার সময় বিভ্রান্তি ঘুচে গেছে। মধুর কথা শুনে নিশ্চয়ই? কর্নেল চোখ কটমটিয়ে আমার দিকে তাকালেন। পরমেশ জিজ্ঞেস করলেন, মধুর কথা মানে? কি বলেছে মধু? কর্নেল হাসলেন। বস্তির কে নাকি ওকে বলেছে গৌরকে পালাতে দেখেছিল। ছেড়ে দিন বলে উনি মিমির দিকে তাকালেন। মিমি, তোমার কাছে যা জানতে এসেছি এবার বলি, আশা করি সঠিক জবাব দেবে। মিমিকে নার্ভাস দেখাচ্ছিল। সে মুখ নামিয়ে বলল, বলুন। কর্নেল পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন। দেখলাম আমার কুড়িয়ে পাওয়া সেই চিঠিটা। সেটা দেখিয়ে বললেন, তুমি এটা সেদিন আমার চোখে পড়ার মতো জায়গায় ফেলে রেখেছিলে, তাই না? মিমি আস্তে মাথাটা দোলালো। পরমেশ বললেন, কি ওটা? কর্নেল ওকে চিঠিটা দেখতে দিয়ে বললেন, মিমি, এটা কোথায় পেয়েছিলে? মিমি বলল, ইন্দ্রদার বালিশের তলায়। বালিশ তুলেছিলে কেন? এমনি। না, তখন বালিশ তুলে দেখার মতো তোমার মনের অবস্থা ছিল না। কেউ কি তোমাকে বলেছিল কিছু খুঁজে দেখতে? বলো মিমি, এটা আমার জানা খুব দরকার। মিমি একটু ইতস্তত করে বলল, গৌরদা বলেছিল ইন্দ্রদার কাছে একটা বেনামি চিঠি আছে, সেটা খুঁজে বের করে ওকে যেন দিই। কিন্তু আমি ওকে দিইনি। জ্যাঠামশাইয়ের কাছে আপনার পরিচয় পাওয়ার পর ওটা যাতে আপনার হাতে যায়। বাধা দিয়ে কর্নেল বললেন, তুমি সরাসরি আমার হাতে দিতে পারতে। মিমি বিব্রতভাবে বলল, আমি ভয়ে আপনাকে দিতে পারিনি। কিসের ভয়? তখনও আমি আপনাকে ভালো করে চিনতাম না। ভেবেছিলাম আপনি পুলিশকে বলে আমাকে জড়াবেন। গৌরদার কথাটা পুলিশকে বলতে আমি বাধ্য হব, গৌরদা রেগে যাবে। এসব কারণে ওভাবে ঝোপের নিচে রেখেছিলাম। আমার সঙ্গে বাগানে যাওয়ার সময়? হ্যাঁ, খিড়কির দিকে যাওয়ার পথের ধারে চুপি চুপি ফেলে দিয়েছিলাম। পরমেশ চিঠিটা কর্নেলকে ফেরত দিয়ে বললেন, ভাইটাল ক্লু, খুনির হাতের লেখা। তার চেয়ে বড় কথা, হারামজাদা গৌরও এর সঙ্গে জড়িত। ওকে এখনই পুলিশের হাতে ধরিয়ে দিন কর্নেল সাহেব। কর্নেল ঘড়ি দেখে বললেন, পুলিশ ওর দিকে নজর রেখেছে। আমি উঠি পরমেশবাবু। পরমেশ ব্যস্ত হয়ে উঠলেন। কফি না খেয়ে চলে যাবেন কি মিমি? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, না, একটু তাড়া আছে। একটা কথা, রবার্ট স্টিলার তার নেম কার্ড দিয়ে যাননি? পরমেশ গম্ভীর মুখে বললেন, দিয়েছিল, আমি ফেলে দিয়েছিলাম। মিমি, খুঁজে দেখতো, এখানেই কোথাও পড়ে আছে। মিমি কার্ডটা অনেক খুঁজে কুড়িয়ে আনলো। একটু তফাতে আলমারির তলায় পড়েছিল সেটা। কর্নেল কার্ডটা নিয়ে বেরিয়ে এলেন। মিমি ঘরেই দাঁড়িয়ে রইল। ওর মুখে স্পষ্ট ভয়ের ছাপ। গৌর ওর প্রেমিক, সেই প্রেমিকের প্রতি এবার সম্ভবত ভয় জেগেছে। নিচে হলঘরের দরজায় মধু দাঁড়িয়েছিল। কর্নেল তাকে বললেন, মধু, আমরা খিড়কির দরজা দিয়ে বেরোবো, এসো, ওদিকটা খুলে দেবে। মধু অবাক হয়ে বলল, ওদিকে নোংরা আছে স্যার। তা হোক, এসো। খিড়কির দরজার বাইরে আবর্জনার গাদা, তারপর বস্তি এলাকা। আঁকা বাঁকা সংকীর্ণ রাস্তা দিয়ে হেঁটে মোটামুটি চওড়া রাস্তায় পৌঁছলাম।
ততক্ষণে রাস্তার আলো জ্বলে উঠেছে। এন্টালি মার্কেটের সামনে কর্নেল বললেন, চলো ট্রামেই ফেরা যাক, বাসে চাপা এখন অসম্ভব, ট্যাক্সিও পাওয়ার আশা কম। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরলে ষষ্ঠীচরণ বলল, এক্ষুনি একটা ফোন এসেছিল বাবা মশাই, কি যেন নাম বললেন, পেটে আসছে, মুখে আসছে না, তবে আবার ফোন করবেন বলেছে। ষষ্ঠী ফোনকে ফোন বলে। কর্নেল কপট হুঙ্কার দিয়ে বললেন, কফি। সে ভেতরে চলে গেল। কর্নেল তার ইজি চেয়ারে বসে চোখ বুজে দাড়িতে হাত বুলোতে থাকলেন। বললাম, রবার্ট স্টিলার কোথায় উঠেছেন জেনে আসা উচিত ছিল কর্নেল। কর্নেল বললেন, কার্ডে লিখে দিয়ে গেছেন, প্রসাদজি চেনা জানা হওয়াই স্বাভাবিক। তাছাড়া হোটেল কন্টিনেন্টালেই উঠেছেন। কফি খেয়ে ব্রেন চাঙ্গা করা যাক, তারপর ভদ্রলোকের সঙ্গে আলাপ করতে যাব। কথাটা শুনে অস্বস্তি হচ্ছিল। রবার্ট স্টিলার নিশ্চয়ই ইউরোপের কোনো দেশের গুপ্তচর। গুপ্তচরেরা খুব সাংঘাতিক লোক হয়। তার সঙ্গে এভাবে সন্ধ্যায় দেখা করতে যাওয়া কি উচিত হচ্ছে কর্নেলের? প্রশ্নটা তুলতে যাচ্ছি, ফোন বাজল। কর্নেল ফোন তুলে সাড়া দিয়ে বললেন, হ্যাঁ বলুন যতীনবাবু, একটু বেরিয়েছিলাম। তাই বুঝি? হ্যাঁ, ভালো করেছেন। আচ্ছা রাখছি, সাবধানে থাকবেন। জিজ্ঞেস করলাম, যতীনবাবুর ফোন? হ্যাঁ, বনানীর অফিসের এক ভদ্রলোক দেখা করতে গিয়েছিলেন। যতীনবাবু দরজার ফাঁক দিয়ে কথা বলেছেন, ভেতরে ঢোকান। নাম বলেননি ভদ্রলোক? কর্নেল হাসলেন। নাম না বললেও অনুমান করছি ডক্টর সুন্দরম বনানীর খোঁজে গিয়েছিলেন। বনানী ফারাক্কা গেছে বলেছেন নাকি যতীনবাবু? হ্যাঁ, ডক্টর সুন্দরম ফারাক্কায় ছুটে যেতেও পারেন, জান না, ক্ষতি কি? বনানীকে ও খুব দরকার বলছিলেন তখন। কি দরকার আমার মাথায় আসছে না। ষষ্ঠীচরণ কফি আনলো। কর্নেল চুপচাপ কফিতে মন দিলেন। কফি শেষ করে চুরুট ধরিয়ে উনি উঠে দাঁড়ালেন। এবার তোমার গাড়িতে যাবো ডার্লিং বলে একটু হাসলেন। তোমার মুখ দেখে মনে হচ্ছে অস্বস্তি হচ্ছে। অস্বস্তির কারণ নেই জয়ন্ত। হোটেল কন্টিনেন্টালে পুলিশ নজর রেখেছে গত দুদিন থেকে। উঠে বড়। হোটেল কন্টিনেন্টালের উল্টো দিকে একটা পার্ক। পার্কের শেষ প্রান্তে গাড়ি দাঁড় করাতে বললেন কর্নেল, কিন্তু গাড়ি থেকে নামলেন না। হোটেলের সামনে প্রশস্ত লন উজ্জ্বল আলোয় ঝকমক করছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে লনটা। কর্নেল বাইনোকুলারে সেদিকটা দেখে নিয়ে বললেন, গাড়ি এখানে লক করে রাখো, আমরা হোটেলের সামনে ফুটপাতে ওই গাছটার ছায়ায় দাঁড়াবো। বেরিয়ে গাড়ি লক করে বললাম, রবার্ট স্টিলারের সঙ্গে দেখা করবেন? এসো তো। ঝাঁকড়া গাছের তলায় গিয়ে দাঁড়ালাম দুজনে। কর্নেলের উদ্দেশ্য বুঝতে পারছিলাম না। উনি লনের দিকে তাকিয়ে আছেন। মাঝে মাঝে প্রাইভেট কার বা ট্যাক্সি চেপে সাহেব শুভ এবং ডিসি বিলেতি মেম সাহেব কিংবা শাড়ি পরা মহিলারা যাতায়াত করছেন। কিছুক্ষণ পরে একটা সাদা মারুতি হোটেলের লনে ঢুকলো। তারপর সেই গাড়ি থেকে একজন পুরুষ এবং একজন মহিলা বেরোলেন। তারা ডাইনে ঘুরে হোটেলের সিঁড়ির দিকে পা বাড়াতেই ভীষণ চমকে উঠলাম। হে কি কর্নেল? কর্নেল আসতে বললেন, হ্যাঁ, বনানীকে আমিও দেখার আশা করিনি। অবশ্য আমার সন্দেহ ছিল ও সত্যিই আমার কথা মতো ফারাক্কা যাবে কিনা। ওর সঙ্গে দাড়িওয়ালা লোকটি কে? কর্নেল দ্রুত বাইনোকুলার তুলে চোখে রাখলেন, কিন্তু ততক্ষণে বনানী ও তার সঙ্গী ভেতরে ঢুকে গেছে। বাইনোকুলার নামিয়ে কর্নেল ব্যস্তভাবে বললেন, তুমি অপেক্ষা করো, আমি দেখি এখানে কোনো দোকানে টেলিফোন করা যায় কিনা। ওই ওষুধের দোকানটায় নিশ্চয়ই টেলিফোন আছে। লক্ষ্য রেখো চেনা কেউ ঢুকছে বা বেরোচ্ছে কিনা। কর্নেল হন্তদন্ত রাস্তা পেরিয়ে উল্টো দিকের ওষুধের দোকানে গিয়ে ঢুকলেন। চেনা কোনো লোককে আর হোটেলের লনে দেখতে পেলাম না। মিনিট কয়েক পরে কর্নেল ফিরে এসে বললেন, কুইক জয়ন্ত, এখান থেকে সোজা শ্যামপুকুরে যতীনবাবুর বাড়ি যাব। গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করলাম, কাকে ফোন করলেন? ডিসিডিডি অরিজিৎ লাহিড়িকে ফোন করার চেষ্টা করলাম, পেলাম না। পরে কোথাও থেকে চেষ্টা করব। কি ব্যাপার? ব্যাপার পরে, এখন যতীনবাবুর বাড়ি, সোজা রাস্তার জ্যামে পড়বে, বরং ডাইনের ওই গলি রাস্তা দিয়ে চলো, তারপর আমি শর্টকাট বাতলাবো। কলকাতার নারী নক্ষত্রও আমার জানা।
যতীনবাবুর বাড়ি পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট লেগে গেল। গাড়ি আগের জায়গায় পার্ক করে রেখে বেরোলাম। কর্নেল ব্যস্তভাবে হাঁটছিলেন। দোতলায় যতীনবাবুর ফ্ল্যাটে বোতাম টেপার প্রায় সঙ্গে সঙ্গে দরজা ফাঁক হলো এবং যতীনবাবু আমাদের দেখে তখনকার মতো চমকে উঠলেন। কর্নেল বললেন, আপনি আমাকে ফোন করার পর বনানী এসেছিল? যতীনবাবু দরজা পুরো খুলে বললেন, না তো, আসুন। ভেতরে ঢুকে কর্নেল বললেন, আপনার এবং আপনার মেয়ের মঙ্গলের জন্য একটা অনুরোধ করছি। বলুন। বনানীর ঘরটা আমি একবার দেখতে চাই। এখন কোনো প্রশ্ন করবেন না প্লিজ, হাতে সময় নেই। যতীনবাবু উদ্বিগ্ন মুখে বললেন, আসুন। বাদিকে একটা ঘরের দরজার পর্দা তুলে যতীনবাবু বললেন, এ কি ব্যাপার, তালা আটা কেন? কর্নেল হাসলেন। আপনি মেয়েকে সত্যি ভয় পান এবং এড়িয়ে চলেন, তাই হয়তো লক্ষ্য করেননি। এ ঘরে গত সোমবার মানে ইন্দ্রজিৎ খুন হওয়ার পরদিন থেকে তালা আটা থাকে। আজ দুপুরে ফ্যানের হাওয়ায় পর্দা সরে সরে যাচ্ছিল, তখন আমার তালাটা চোখে পড়েছিল। যাই হোক, আমার কাছে মাস্টার কি আছে, তালা খুলতে অসুবিধা হবে না। কিন্তু তার আগে বলুন, এ ঘরের দেওয়ালে মরুভূমির কোনো ছবি আছে কি? আছে, দেখেছি, ইন্দ্রজিৎ দিয়ে গিয়েছিল। কর্নেল পকেট থেকে একটা চাবির গোছা বের করলেন। কিছুক্ষণের মধ্যেই তালাটা খুলে ফেললেন। তারপর ঘরে ঢুকে গেলেন। যতীনবাবুও ঢুকলেন। আমি দরজার ফাঁকে উঁকি দিলাম। দেখলাম কর্নেল দেওয়াল থেকে একটা মাঝারি সাইজের ফ্রেমে বাঁধানো মরুভূমির ছবি খুলে নিলেন। তারপর বললেন, এটা নিয়ে যাচ্ছি, বনানী এসে জিজ্ঞেস করলে বলবেন আমি নিয়ে গেছি। যতীনবাবু হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কর্নেল ছবিটা বগল দাবা করে বেরোলেন। রাস্তায় নেমে বললেন, কুইক জয়ন্ত, যে কোনো মুহূর্তে ওরা এসে পড়তে পারে। এ যাবৎ আমার এই বৃদ্ধ রহস্যভেদী বন্ধুর অদ্ভুত ক্রিয়াকলাপ দেখে আসছি, কিন্তু আজ যা করলেন তার কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছিলাম না। বনানীর ঘরে একটা মরুভূমির ছবি আছে, তাই বা কেমন করে জানলেন, এবং সেটা হঠাৎ এভাবে কেনই বা প্রায় ছিনিয়ে নিয়ে চলে এলেন? তাছাড়া কি আছে এই ছবিটাতে? অসংখ্য প্রশ্ন আমাকে উত্তপ্ত করছিল, কিন্তু আমাকে সারা পথ চুপ করিয়ে রাখল কর্নেলের প্রগাঢ় স্তব্ধতা। চোখ বন্ধ করে উনি যেন ধ্যানমগ্ন। দাঁতের ফাঁকে আটকানো চুরুটটাও নিভে গেছে। ওর অ্যাপার্টমেন্টে ফিরে একটু ধাতস্থ হলাম। ফ্রেমে বাঁধানো ছবিটা উনি ভেতরের ঘরে রেখে এলেন। তারপর যথারীতি ষষ্ঠীচরণকে আবার কফির হুকুম দিলেন। টেলিফোনে কার সঙ্গে চাপা গলায় কিছুক্ষণ কিসব কথাবার্তা বললেন। তারপর আমার দিকে সহাস্যে তাকালেন। আর একটু দেরি করলেই সব ভেস্তে যেত। আসলে বয়স ডার্লিং, বয়স। আমার বয়স আমাকে ৭২ দশার ফাঁদে ফেলবার তালে আছে। আমার নিশ্চয়ই অবাক লাগছে নিজের বোকামি দেখে। কেন যে এটা কাল সন্ধ্যায় আমার মাথায় আসেনি, আজও আসতো না যদি না হোটেল কন্টিনেন্টালের লনে বনানীকে দেখতে পেতাম। আসতে বললাম, আমার মাথায় কিছু ঢুকছে না। বনানীরও প্রথমে মাথায় ঢোকেনি, তা এখন বুঝতে পারছি। আমি ওকে আজ সকালে বাইরে চলে যেতে বললাম। তারপর নিশ্চয়ই ও রহস্যটা আঁচ করেছিল, কারণ আজ অফিসে রবার্ট স্টিলারের সঙ্গে ওর দেখা হয়েছিল। স্টিলার? স্টিলার? হ্যাঁ, স্টিলার ওকে বলে থাকবে মরুভূমির ছবিটার কথা। অমনি বনানী বুঝতে পারে তার কাছে কি আছে এবং সেটার কত দাম। কিন্তু একা স্টিলারের সঙ্গে ডিলে নামতে সাহস পাইনি। একজন বিশ্বস্ত পুরুষ সঙ্গীর সাহায্য দরকার হয়েছিল। তাকেই তুমি কিছুক্ষণ আগে বনানীর সঙ্গে দেখেছ। আমার দৃঢ় বিশ্বাস তুমি ছদ্মবেশী ডক্টর সুন্দরমকেই দেখেছ। দরাদরি শেষ করে এতক্ষণ তিনজনে যতীনবাবুর বাড়ির দিকে রওনা হয়ে গেছে সম্ভবত। আশা করছি যতীনবাবু ফোনে জানাবেন কি হলো। ষষ্ঠী কফি দিয়ে গেল। কর্নেল চুমুক দিয়ে বললেন ফের, ডক্টর সুন্দরম যখন আজ প্রথমবারে আমার কাছে এলেন, তখন বনানী তাকে অফিসে না পেয়ে তার বাড়ি গিয়ে থাকবে। বাড়িতে না পেয়ে ফের অফিসে সে ডক্টর সুন্দরমের খোঁজে এসেছিল। মহাবীর ট্রেডিং এজেন্সিতে পুলিশ গোপনে নজর রেখেছে। এইমাত্র টেলিফোনে জেনে নিলাম বনানী আবার গিয়েছিল অফিসে। আমার পুলিশ সোর্স বলল, বনানী প্রথমবার অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় এক সাহেব তার সঙ্গে কথা বলেছিল। যাই হোক, দ্বিতীয়বার ডক্টর সুন্দরমের খোঁজে এসে বনানী নিশ্চয়ই জানতে পারে প্রসাদজি তাকে ভাগিয়ে দিয়েছেন। তখন সে তার বাড়িতে যায়।
বললাম, হ্যাঁ, কিন্তু মরুভূমির ছবির ব্যাপারটা কি? কর্নেল হাসলেন। ছবিটার ভেতরে ভাঁজ করা সেই সাংঘাতিক ম্যাপ আছে। কিন্তু আপনি কি করে তা জানলেন? কর্নেল ঘড়ি দেখে নিয়ে বললেন, কাল সন্ধ্যায় হাওড়া স্টেশন থেকে বনানীর অফিসে আমার যাওয়ার কারণ ছিল। কারণ ওকে জেরা করে জানতে চেয়েছিলাম রবিবার রাতে ম্যাজিক শো এর পর ঠিক কি কি ঘটেছিল। কথায় কথায় বনানী বলল, শো ভাঙার সময় ইন্দ্রজিৎ কাগজে মোড়া একটা ছবি ওর হাতে গুঁজে দিয়ে বলে, এটা একটা মরুভূমির সুন্দর ছবি, তুমি ঘরে টাঙিয়ে রেখো। শো ভাঙার পর সে ভিড়ে নিপাত্তা হয়ে যায়। তার মানে ম্যাপটা সে নিরাপদ জায়গায় রাখার জন্য তড়িঘড়ি এই ব্যবস্থা করেছিল, কারণ সে ফাঁদটা টের পেয়েছিল। এরপর ছবিটা সম্পর্কে আমার কৌতূহল একটু বেশি মাত্রায় দেখিয়ে ভুল করেছিল। না, বনানী তখন কি করে জানবে ওটার মধ্যে কি আছে? আমি বা তখন কি করে জানবো ম্যাপের কথা? আমি ওকে শুধু এটুকু বলেছিলাম ছবিটা সাবধানে রাখতে, কারণ মনে হয়েছিল তথাকথিত চোরাই মুক্ত লুকিয়ে রাখার কোনো সাংকেতিক সূত্র আছে ছবিটার মধ্যে। বুদ্ধিমতী বনানী তা বিশ্বাস করেছিল। পরে ওর কথার উপর বললাম, পরে স্টিলার সাহেব ছবিটার কথা বলেছেন? হ্যাঁ, তাই মনে হচ্ছে। তবে বনানীকে স্টিলার ম্যাপের কথা না বলতেও পারেন, শুধু ছবিটা কিনতে চেয়েছিলেন সম্ভবত। কিন্তু ডক্টর সুন্দরমকে আমি অদৃশ্যকালিতে লেখা ম্যাপের খবর জানিয়েছি, কাজেই এবার বনানীরও তা জানার চান্স আছে। দরাদরি জোর চলার কথা। কিন্তু বনানী তো ভারী অদ্ভুত মেয়ে। প্রেমের চেয়ে টাকা কড়ির দাম অনেক বেশি ডার্লিং। তাছাড়া তার প্রেমিক তো আর বেঁচে নেই। স্বীকার করছি, কিন্তু আপনার সঙ্গে এরকম ব্যবহার করলো এটাই খারাপ লাগছে। কর্নেল কপিতে শেষ চুমুক দিয়ে চুরুট ধরিয়ে বললেন, ভুল করছো জয়ন্ত। বনানী আমার কাছে এসেছিল তার প্রেমিকের খুনিকে ধরিয়ে দিতে, বাকিটা তার নিজের ব্যাপার। খুনিদের একজন যে গৌর তাতে আমার সন্দেহ নেই। হ্যাঁ, গৌর ছিল দলে। সে রাতে মিমির ঘুম হচ্ছিল না এবং বাইরে অনেক রাত পর্যন্ত বসেছিল। তার সোজা মানে দাঁড়াচ্ছে গৌরকে মিমি খিড়কির দরজা খুলে দিয়েছিল। গৌর এবং তার সঙ্গীরা বাড়ি ঢোকে। মিমি কিন্তু জানতো না তারা খুন করতে এসেছে ইন্দ্রজিৎকে। চোরাই মুক্তর লোভেই তারা অবশ্য এসেছিল। খুন করে খুঁজে না পেয়ে চলে যায়। ব্যস্ততার সময় চিঠিটার কথা ভুলে গিয়েছিল তারা। মিমি খুব বোকা মেয়ে। কর্নেল একটু হেসে বললেন, প্রেম মানুষকে নির্বোধ করে। যাই হোক, আমরা শিগগির ডিনার খেয়ে বেরোবো। আবার কোথায় বেরোবেন? হাওড়া স্টেশন। সে কি? রাত 10টা নাগাদ ভায়া আসানসোল গয়া ট্রেন ছাড়ে। আমরা চৌরডিহা যাব। সর্বনাশ। সর্বনাশ বই কি, হালদার মশাই নিশ্চয়ই বিপদে পড়েছে। আমার ভাবনা হচ্ছে, তাছাড়া জঙ্গলের সেই বজরংবলীর মন্দিরে কুঞ্জনাথ বাবুরা কি অবস্থায় আছেন দেখা দরকার। হরনাথ বাবুকে ছেড়ে দিল কিনা কলকাতায় বসেই তো খবর পাবেন। আর হালদার মশাই বিচক্ষণ গোয়েন্দা, প্রাক্তন পুলিশ অফিসার বলে কথা। কর্নেল বললেন, না, হালদার মশাইয়ের কাছে আমি শেখ সাহেব আর হরনাথ বাবুকে পাঠিয়েছিলাম, কাজেই তার কিছু বিপদ আপদ হলে আমার তাকে বাঁচানো নৈতিক কর্তব্য। উনি ষষ্ঠীকে ডেকে 9টার মধ্যেই খাওয়ার টেবিল সাজাতে বললেন। আমি বললাম, কিন্তু কর্নেল, বাইরে যাওয়ার জন্য আমার তো তৈরি হওয়া দরকার। কর্নেল বললেন, হ্যাঁ, খেয়ে দিয়ে তোমার সঙ্গে তোমার সল্টলেকের ফ্ল্যাটে যাব, ওখান থেকে হাওড়া স্টেশন যাব। ওখান থেকে ট্যাক্সি পাওয়া যাবে না অত রাতে। আমার কোনো ড্রাইভার নেই যে সে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। কর্নেল উঠে দাঁড়ালেন। চিন্তার কারণ নেই, পুলিশের জিপের ব্যবস্থা করছি বলে উনি তৈরি হওয়ার জন্য ভেতরে গেলেন। কিছুক্ষণ পরে আমরা খেতে বসেছি, ডোরবেল বাজল। কর্নেল চাপা স্বরে বললেন, ষষ্ঠী, যেই হোক গিয়ে বলে আয় আমি বাড়ি নেই, বাইরে গেছি, কবে ফিরবো ঠিক নেই, সাবধান, ভেতরে ঢোকাবি নেই। ষষ্ঠী চলে গেল। বললাম, যদি ডিসিডিডি বা কোনো ভিআইপি হন? কর্নেল বললেন, খাওয়ার সময় কথা বলতে নেই। একটু পরে ষষ্ঠীচরণ এসে একগাল হেসে বলল, একজন সাহেব ছিলেন বাবা মশাই, সঙ্গে সেই দিদিমণি আর সেই ভদ্রলোক, দুপুরবেলা যিনি এসেছিলেন। ডক্টর সুন্দরম, বনানী, রবার্ট স্টিলার। কি বললেন ওরা?
ষষ্ঠী একটা নেম কার্ড দিয়ে বলল, ফিরে এলে আপনাকে এটা দিতে বললেন। কার্ডটা দেখে কর্নেল রেখে দিলেন টেবিলে। দেখলাম রবার্ট স্টিলারের কার্ড। পাশে ইংরেজিতে লেখা আছে, দয়া করে এই ফোন নাম্বারে আমার সঙ্গে কথা বলবেন। বললাম, আপনার বরাত খুলে গেছে কর্নেল, কোটিপতি হয়ে যাবেন। একটা সুন্দরম আর বনানীকে কিছু পার্সেন্ট কমিশন দিলেই চলবে। কর্নেল কোনো কথা বললেন না। খাওয়া শেষ করে কর্নেল টেলিফোনে কার সঙ্গে কথা বললেন। তারপর আমরা বেরোলাম। ইস্টার্ন বাইপাসে পৌঁছে বললাম, লাল মারুতিটা এবার ফলো করলে গুলি ছুঁড়ে টায়ার ফাঁসিয়ে দেবো কিন্তু। কর্নেল বললেন, তাকে পাচ্ছ কোথায়? কেন, গত রাতে পুলিশ তো গাড়িটা ধরতেই পারেনি। আজ সকালে গাড়িটা মালিকের বাড়ি ফেরত এসেছে। সে কি, খুলে বলুন প্লিজ। যোগীন্দ্র শর্মা বোম্বে যায়নি, কলকাতাতেই আছে। তার প্রমাণ, সে গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে মালিকের বাড়ি পৌঁছে দিয়েছে। মালিকের কর্মচারীর কাছে খবরটা পেয়েছি। কখন? যতীনবাবুর বাড়ি থেকে দুপুরে ফেরবার সময়। অবাক হয়ে বললাম, তখন তো আপনার সঙ্গে আমি ছিলাম। ছিলে? কিন্তু কাল কখন আপনি লাল মারুতির কোনো মালিকের কাছে গেলেন? তোমার চোখের সামনে। আমার চোখের সামনে? যতীনবাবুর বাড়ি থেকে ফেরার সময় আপনি তো আর কোথাও যাননি? চন্দ্র জুয়েলার্সে ঢুকেছিলাম, তাদের কর্মচারীর সঙ্গে কথা বলে এলাম। চমকে উঠে বললাম, কর্নেল, আপনি কি বলতে চান লাল মারুতিটা? আমার কথার উপর কর্নেল বললেন, লাল মারুতিটার মালিক চন্দ্র জুয়েলার্স, শুধু নাম্বার প্লেট চেঞ্জ করা হয়েছিল। চন্দ্র জুয়েলার্সের গাড়ি? তাহলে আমার থিওরি ঠিক, গাড়িটা কুঞ্জনাথ বাবুর। কুঞ্জনাথই ম্যাজিক শোয়ের টিকিট দিয়েছিলেন বনানীকে। বনানীর সঙ্গে ষড়যন্ত্র করে ইন্দ্রজিৎকে কিডন্যাপ করতে চেয়েছিলেন। না পেয়ে যোগীন্দ্রের সঙ্গে চক্রান্ত করে চিঠি লিখে গৌরকে নিয়ে পরমেশবাবুর বাড়ি ঢোকেন। কর্নেল হাসলেন। তাহলে গত রাতে কুঞ্জনাথের পুলিশের হাতে ধরা পড়ার কথা, অথচ উনি সঙ্গে টাকা আর পুলিশ নিয়ে চোরডিহা গেছেন। কুঞ্জনাথের কোনো লোক ধরা পড়েছে কাল রাতে, শিওর। কর্নেল আর কোনো কথা বললেন না। শর্ট লেকে আমার বাড়ির কাছে পৌঁছে দেখি পুলিশের একটা জিপ দাঁড়িয়ে আছে। কর্নেল আমাকে গাড়ি দাঁড় করাতে বললেন, তোমার গাড়ি গ্যারেজে রেখে শিগগির তৈরি হয়ে এসো, দেরি করো না, আমি জিপে গিয়ে বসছি। উত্তেজনায় অস্থির হয়ে উঠেছিলাম। একটা ছোট সুটকেসে পোশাক এবং দরকারি কিছু জিনিস ভরে নিয়ে কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে এলাম। জিপের কাছে যেতেই ডিসিডিডি অরিজিৎ লাহিড়ী সম্ভাষণ করলেন। হ্যালো সাংবাদিক মশাই, আপনার কাগজের জন্য অসাধারণ স্টোরি হবে, তাই না? বললাম, কি ব্যাপার মিস্টার লাহিড়ী, আপনিও চোরডিহা যাবেন নাকি? না ব্রাদার, চোরডিহা আমার এলাকা নয়, আমি শুধু কলকাতা নিয়েই আছি। কলকাতা পুলিশের লোক, আপনাদের স্টেশনে পৌঁছে দিয়েই চলে আসবো। দেখলাম লাহিড়ী সাহেব নিজেই ড্রাইভ করে এসেছেন। পেছনে জনাচার পুলিশ বসে আছে। কর্নেলের পাশে ঠাসাঠাসি করে বসলাম। জিপে স্টার্ট দিয়ে লাহিড়ী সাহেব বললেন, বুঝলেন জয়ন্তবাবু, আমার ধারণা ইন্দ্রজিৎ রায়ের মুখ্য খুনিকে হাওড়া স্টেশনেই পাওয়া যাবে। তাকে ওখানেই অ্যারেস্ট করা যেত, কিন্তু আপনার বৃদ্ধ বন্ধুর তাতে আপত্তি। উনি বলেছেন চোরডিহার জঙ্গলে বজরং বলির মন্দিরেই তাকে ধরা হবে। সেখানে সে নাকি চোরের ওপর বাটপাড়ি করতে যাবে। কর্নেল বললেন, হ্যাঁ, তার বড় সাঙ্গাত পুলিশ হাজতে। সে ছটফট করছে টাকা তারই বন্ধু যোগীন্দ্র বেটার ছেলে এই সুযোগে হাতিয়ে নেবে। এমন তো কথা ছিল না, টাকাটা তার হাতেই ফেরত আসার কথা ছিল। নিজেকে নিজেই কিডন্যাপ করে আমাদের চোখে ধুলো দিয়ে তথাকথিত চোরাই মুক্ত হাতানোর প্ল্যান যে এভাবে ভেস্তে যাবে সে ভাবতেও পারিনি। হাঁ করে শুনছিলাম। বললাম, নিজেই কিডন্যাপ? এর মানে? কিডন্যাপ কে হয়েছেন জয়ন্ত? কেন, হরনাথ বাবু। কর্নেল হাসলেন। হরনাথ নিজেই নিজেকে কিডন্যাপ করেছিলেন। অবশ্য যোগীন্দ্র এবং গৌরেরা সাহায্য করেছিলেন, চমৎকার কৌশল বলা চলে। কিন্তু মরিয়া হয়ে তাড়াহুড়ো করতে গিয়ে ফেঁসে গেছে। জয়ন্ত, গত রাতে মেট্রো সিনেমার সামনে যাকে পাকড়াও করা হয়েছে তিনি স্বয়ং হরনাথ চন্দ্র। হতবাক হয়ে বসে রইলাম, কি বলবো মাথায় এলো না।
কর্নেল বললেন, মিমির ছুঁড়ে ফেলা যে চিঠিটা তুমি কুড়িয়ে পেয়েছিলে ওটা হরনাথেরই হাতের লেখা। চন্দ্র জুয়েলার্সে গিয়ে ওর হাতের লেখা মিলিয়ে নিয়েছে। তবে হরনাথ $10 লক্ষ দামের জুয়েলের লোভেই এত কাণ্ড করেছেন। আসল ব্যাপারটা উনিও জানতেন না। ট্রেন ছেড়েছিল 3 ঘন্টা দেরিতে, তাই তত ভিড় ছিল না এই রাতের ট্রেনে। ফার্স্ট ক্লাস প্রায় ফাঁকাই ছিল। বর্ধমানে পৌঁছুলে ফার্স্ট ক্লাস কোচটা একেবারে শুনশান নিরিবিলি হয়ে গেল। আমার মনে খালি যোগেন্দ্র শর্মার জন্য আতঙ্ক আর অস্বস্তি। কর্নেল কিন্তু দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। একটা কূপে শুধু আমরা দুজন। দরজা ভেতর থেকে আটকে দিয়েছিলাম। প্রতি মুহূর্তে আশঙ্কা করছিলাম যোগীন্দ্র বা তার লোকেরা এসে বন্ধ দরজায় শব্দ করবে। তবে অন্য কেউ হলেও দরজা খুলব না, সেটা ঠিক করেই ছিলাম। কিন্তু আসানসোল পেরিয়ে যাবার পরও কেউ দরজায় নক করলো না। তারপর কখন ঘুমিয়ে গেছি কে জানে। ঘুম ভাঙল কর্নেলের ডাকে। জানালার বাইরে সকালের ঝলমলে রোদ। কর্নেল বললেন, চৌডিহা এসে গেল। তুমি কি হারালে জানো না জয়ন্ত? চমকে উঠে বললাম, কি? কর্নেল হাসলেন। পাহাড়ি সুড়ঙ্গ, কয়েকটা পাহাড়ের সুড়ঙ্গ পেরিয়ে এলাম আমরা। তাছাড়া দুধারে বসন্তকালের ভোরবেলার বনের অলৌকিক সৌন্দর্যও তুমি মিস করেছো। আমার বৃদ্ধ বন্ধু একজন প্রকৃতিবিদ। বুঝতে পারলাম পাহাড় জঙ্গলের আদিম প্রাকৃতিক পরিবেশ ওকে মাতিয়ে তুলেছে। এবার শুধু একটাই ভয়, দুর্লভ প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিডের খোঁজে আমাকে ফেলে নিপাত্তা হয়ে না যান। ট্রেনের গতি কমে এসেছিল। কূপ থেকে বেরিয়ে দরজায় দাঁড়ালাম আমরা। বললাম, যোগীন্দ্র শর্মা সম্ভবত আপনাকে দেখতে পেয়েছিল হাওড়া স্টেশনে, তাই এ ট্রেনে আসেনি। এলে নিশ্চয়ই টের পেতাম। কর্নেল আসতে বললেন, যোগীন্দ্র চৌডিহারি লোক। বলেন কি? তার জীবনচরিত জেনে নিয়েছে। আসলে মুক্তিপণের টাকা চৌডিহার জঙ্গলে বজরংবলীর মন্দিরে পৌঁছে দেওয়ার কথা শুনেই আমার স্বভাবত সন্দেহ হয়েছিল। এটা তার সুপরিচিত জায়গা, তার এখানে লোকজনও থাকা সম্ভব, তাই সে হরনাথের সঙ্গে চক্রান্ত করার সময় এই জায়গাটাই সাজেস্ট করেছে। হ্যাঁ, হরনাথ একটু বোকামি করে ফেলেছিলেন ওর কথায়, ওর ফাঁদে পড়ে গেলেন। কিন্তু হরনাথ ওর ফাঁদে পড়তে গেলেন কেন? নিজেকে নিজে কিডন্যাপ করার কারণ কি? পুলিশের জেলায় হরনাথ কবুল করেছেন ইন্দ্রজিতের সেই চিঠিটা হাতাতে যোগীন্দ্র ওকে এই ফিকির বাতলেছিল। বনানী তাকে চেনে, মুখে দাঁড়িয়ে এলেও দৈবাত যদি চিনতে পারে, তাই কিডন্যাপড হয়ে থাকাই মোক্ষম সুবিধা। বনানীর আপাত দৃষ্টে চেনা ঠেকলেও ধারণা হবে যে লোকটা কিডন্যাপড হয়েছে। সে কি করে তার হাত থেকে চিঠি নেবে? তার চেয়ে বড় কথা, আমাকেও ধাপ্পা দেওয়া যাবে। আমিও ধরে নেব হরনাথ সাথে কাছে নেই। আফটার অল হরনাথই তো আমার শরণাপন্ন হয়েছিলেন। প্ল্যাটফর্মে নেমে কর্নেল এদিক ওদিক দেখে নিলেন। ভিড় ছিল। ভিড় ঠেলে স্টেশনের বাইরে গিয়ে উনি একটা ঘোড়ার গাড়ি ভাড়া করলেন। বললেন, ফরেস্ট বাংলো। টাউনশিপের বাইরে এবড়ো খেবড়ো চড়াই উতরাই রাস্তা, ঘোড়ার গাড়ি ছাড়া কোনো যানবাহন মিলত না। নির্জন জঙ্গলের রাস্তা, দুধারে নানা ধরনের পাথর, টিলা আর ঘন জঙ্গল। বুঝলাম কর্নেল এর আগেও এখানে এসেছেন। চোখে বাইনোকুলার রেখে এদিক ওদিক দেখছিলেন। কিন্তু আমার মনে দুর্ভাবনা, যে কোনো মুহূর্তে যোগীন্দ্রের পাল্লায় পড়ব। দলবল নিয়েই হয়তো ঝাঁপিয়ে পড়বে। তেমন কিছু ঘটল না। একটা টিলার গায়ে সুন্দর বাংলো দেখা যাচ্ছিল। বাংলোর গেটে আমরা নামলাম। ভাড়া ও বকশিস নিয়ে টাঙ্গাওয়ালা সেলাম ঠুকে চলে গেল। তারপর দেখি উর্দি পরা চৌকিদার ছুটে এসে একেবারে মিলিটারি স্যালুট ঠুকলো। তার মুখে বিস্ময় ছিল। কর্নেল সাহেব, আপ আইয়ে আইয়ে। কর্নেল বললেন, কেমন আছো বুঝু? সে একগাল হেসে বলল, ভালো আছি কর্নেল সাহেব। তো কিছু খবর ভেজে তো আসবেন। কেন, ঘর খালি নেই? জরুর আছে। সে কর্নেলের পাশে পাশে হন্তদন্ত হাঁটতে থাকলো। খালি আছে কেন যদি পুছ করেন, অনেক বুড়ি বাত কর্নেল সাহেব। বজরংবলীজির মন্দিরে কয় রোজ বজরংবলীজির দর্শন দিচ্ছেন, বাপরে বাপ। বলে সে একটা অদ্ভুত গল্প শুনিয়ে দিল। বজরংবলীজি মানে স্বয়ং হনুমানজি, প্রভু শ্রীরামচন্দ্রের সেবক। লম্বা চওড়া সাংঘাতিক চেহারা।
ওখানে তার প্রথম দর্শন পায় ফরেস্ট গার্ডরা, তারপর পাশের নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা। একজন কন্ট্রাক্টর কাঠ আনতে ট্রাক পাঠিয়েছিলেন, তার লোকজন দর্শন পেয়ে পালিয়ে আসে। শেষে ট্রাকটা নদীতে উল্টে পড়ে থাকতে দেখা যায়। এখনো সাহস করে সেটা কন্ট্রাক্টর তুলে আনতে পারেননি। এলাকার সব বস্তি জুড়ে প্রচন্ড আতঙ্ক দেখা দিয়েছে, কেউ ভুলেও ওদিকে যাচ্ছে না। কে জানে কেন, হয়তো এবছর মন্দির সংস্কার এবং পুজো আর্চা না হওয়ায় হনুমানজি রুষ্ট হয়ে ফিরে এসেছেন। কিন্তু পুজো দিতে যেতেও কেউ ভরসা পাচ্ছে না। কাল বিকেলে কে নাকি সাহস করে পুজো দিতে গিয়েছিল, তাকে হনুমানজি দুহাতে তুলে আছাড় মেরেছেন। সে এখন হাসপাতালে আছে। কর্নেল সাহেব, হাসপাতালে গেলেই সব খবর পেয়ে যাবেন। বাংলার দক্ষিণ পশ্চিম কোণের একটা ঘরে বসে বৈজুর মুখে এই অদ্ভুত কাহিনী শুনলাম। তারপর কর্নেল তাকে সঙ্গে নিয়ে যাওয়া কফি, কৌটো দুধ, চিনি এসব দিলেন। সে শিগগির কফি করে আনলো। আমরা কফি খেতে খেতে আরো সাংঘাতিক কিছু ঘটনা শুনলাম। অবিশ্বাসী কারা গত রাতে মন্দিরে বজরংবলীজিকে দেখতে গিয়েছিল। বড় বড় করে ঢিল পড়তে শুরু করে, তারা পালিয়ে আসে। বাহার কা আদমি। টাউনশিপে একটা হোটেলে উঠেছে, শুধু এইটুকু জানে বৈজু, কারণ সেই হোটেলের এক বেয়ারা তার ভাগ্নে। কর্নেল হোটেলের নামটা জেনে নিলেন। তারপর বৈজুকে দুপুরে খাওয়ার জন্য জিনিসপত্র আনতে বাজারে পাঠালেন। সাইকেলে চেপে সে চলে গেল। বললাম, ভারী অদ্ভুত ব্যাপার তো। কর্নেল একটু হেসে বললেন, হ্যাঁ, অদ্ভুত তো বটেই। বোঝা যাচ্ছে এজন্যই কুঞ্জবাবু কথা মতো টাকা রাখতে গিয়ে অসুবিধায় পড়েছেন, পালিয়ে আসতে বাধ্য হয়েছে। যাই হোক, তুমি জিরিয়ে নাও। ট্রেনে ঘুম হয়নি। আমি ততক্ষণ প্রকৃতি দর্শন করে আসি। একটা কথা, দরজা আটকে রেখো, অচেনা কাকেও দরজা খুলো না। সাবধান কর্নেল, হনুমানজির পাল্লায় পড়বেন। কর্নেল হাসতে হাসতে ক্যামেরা, বাইনোকুলার আর প্রজাপতি ধরা জাল নিয়ে বেরিয়ে গেলেন। ট্রেন জার্নির ধকল সামলাতে আমি শুয়ে পড়াই উচিত মনে করলাম। দরজাটা অবশ্য আটকে দিতে ভুললাম না। বজরংবলীর আবির্ভাব নিয়ে ভাবছিলাম। বৈজু তার চেহারার যে বর্ণনা দিল, তা কি সত্যি নাকি নিছক রটনা? যোগেন্দ্র শর্মার টাকা নিতে না আসা পর্যন্ত কি এই রটনা চলবে? আমি ভেবেই পেলাম না যোগেন্দ্রর দলবলের হাত থেকে জনাচার সাদা পোশাকের পুলিশ এবং কর্নেল কিভাবে আত্মরক্ষা করবেন। ওরা পাথরের বা জঙ্গলের আড়াল থেকে গুলিও ছুটতে পারে। আতঙ্কে আর ঘুম এলো না, এলোমেলো চিন্তা পেয়ে বসল। এখন স্পষ্ট বুঝতে পারছি, হরনাথ চোরাই মুক্ত কর্নেলের সাহায্যে উদ্ধার করে শেখ সাহেবকে নিশ্চয়ই খুন করতেন। যোগেন্দ্রের সঙ্গে বকরা হতো। তবে কেসটার বৈচিত্র্য আছে বলতে হবে। প্রসাদজি এবং যোগেন্দ্র প্রথমে জোট বেঁধেছিলেন। শেখ সাহেব টের পেয়ে যান হরনাথের কাছে। ধূর্ত যোগেন্দ্র তখন জোট বাঁধেন হরনাথের সঙ্গে। তৃতীয় জোট ডক্টর সুন্দরম এবং বনানীর। বিদেশি চর রবার্ট স্টিলার তাদের জোটের মূলে। কিন্তু মিমির আচরণ বিস্ময়কর। সে ভালোই জানে তার প্রেমিকও অন্যতম হত্যাকারী। শুধু কি প্রেমের খাতিরে সে মুখ বুজেছিল, নাকি ভয়ে? দুটো কারণই থাকা সম্ভব। পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধ জ্যাঠামশাইয়ের বিপদ হোক, এটাও সে চায়নি। ইন্দ্রজিৎ চির বাউন্ডুলে এবং পরমেশ তাকে পছন্দ করতেন না। কিন্তু অভিজাত দত্তর প্রেস্টিজ বলে কথা। তাঁরই বাড়িতে খুন খারাপি পরমেশের আঁতে ঘা দিয়েছিল। তাই কর্নেলের শরণাপন্ন হতে চেয়েছিলেন। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। দরজায় কেউ কড়া নাড়ছে। অমনি উঠে বসলাম। কিটব্যাগ থেকে রিভলভার বের করে গুলি ভরে নিলাম। তারপর সাড়া দিলাম, কে? হালদার মশাই সাড়া পেয়ে অবাক হয়ে গেলাম। জয়ন্তবাবু, জয়ন্তবাবু, দরজা খোলেন। উঠে দরজা খুলে দেখলাম মাথায় আর এক হাতে ব্যান্ডেজ বাঁধা প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার হাসি মুখে দাঁড়িয়ে আছেন। বললেন, এই ডিস্টার্ব করলাম, ঘুমাইতে ছিলেন নাকি? আসুন আসুন, আপনার জন্যই কর্নেল ছুটে এসেছেন কলকাতা থেকে। হ্যাঁ, শুনলাম, বলে প্রাইভেট ডিটেকটিভ ঘরে ঢুকলেন। কর্নেল স্যার হসপিটালে গেছিলেন। আপনি ফরেস্ট বাংলোয় আছেন শুনলাম। আপনাকে নাকি বজরংবলীজি আছাড় মেরেছেন কাল বিকেলে। হালদার মশাই হি হি করে একচোট হাসলেন। তারপর বললেন, কেডা কইল? এক
খালার ব্যাটারে মন্দিরে ফলো করছিলাম, স্লিপারি জায়গা, আর ধাক্কা দিচ্ছে আর আছাড় খাইয়া পড়ছি। নিজেই হসপিটালে যাইয়া ভর্তি হয়েছিলাম, একটুখানি চোট লাগছিল। কুঞ্জবাবুর সঙ্গে দেখা হয়েছে? হালদার মশাই জোরে মাথা নাড়লেন। না, কেমন ভদ্রলোক বুঝি না, তবে কর্নেল স্যার যখন আইয়া পড়ছেন সেই হালারে ধইরা ফেলব। কে সে? বান্দরের মতন একটুখানি, তবে ভেরি ক্লেভার। পুলিশ লাইফে অগো দেখছি ছিচকে চোর যেমন হয়। ওকে ফলো করেছিলেন কেন? মন্দিরের কাছে ঘুরতেছিল হালা, আমার দেখাই লুকাইয়া পড়ল। যাও গিয়া। শুনলাম শেখ সাহেবের জুয়েল কর্নেল স্যার উদ্ধার করছেন। হরনাথ বাবুর কথা জিগাইলাম, কইলেন পরে সব জানতে পারো। কর্নেল কোথায় গেলেন? জানি না, আপনি আইছেন শুন না আইয়া পড়লাম বলে প্রাইভেট ডিটেকটিভ প্যান্টের পকেট থেকে নস্যির কৌটো বের করলেন। নাকের নস্যি গুজে চেয়ারে হেলান দিলেন, তারপর হাই তুলে চোখ বুঝলেন। জড়ানো গলায় বললেন, হসপিটালে ঘুম হয় নাই। একটু পরে ওর ব্যান্ডেজ বাঁধা মাথা কাত হলো এবং নাক ডাকতে থাকলো। কর্নেল ফিরলেন ঘন্টাখানেক পরে। হালদার মশাইকে দেখে একটু হাসলেন। চাপা স্বরে বললেন, তত বেশি চোট লাগেনি, ইচ্ছে করেই হাসপাতালের বেডে ছিলেন, প্ল্যান ছিল আজ সেই লোকটাকে ধরবেন। বললাম, কুঞ্জবাবুর সঙ্গে দেখা হলো? হ্যাঁ, ওদের পুলিশের জিপে আসানসোল পাঠিয়ে দিলাম, সেখান থেকে ট্রেনে কলকাতা ফিরে যাবেন। সে কি, যোগেন্দ্রকে তাহলে কিভাবে ধরবেন? যোগেন্দ্র শর্মা বজরংবলীর থানে যাবেই। টাকার লোভ, ভীষণ লোভ। তার ধারণা দাদা অন্তপ্রাণ কুঞ্জবাবু টাকা থানে রাখবেনি। এক মিনিট, ওই যুগে খবর দিয়ে একজন গেস্ট আছে। কর্নেল বেরিয়ে গেলেন। ডাকলাম, হালদার মশাই। প্রাইভেট ডিটেকটিভ তরাক করে সোজা হয়ে বসে বললেন, হালার বান্দর। হালদার মশাই, বাথরুমে গিয়ে মুখ ধুয়ে ফেলুন। হ্যাঁ, কি কাণ্ড, স্বপ্ন দেখছিলাম। সেই লোকটার? হ। দুপুরে খাওয়ার পর বারান্দায় বসে আমরা গল্প করছিলাম। হালদার মশাই বেশি কথা বলছিলেন। কিভাবে হরনাথবাবু কিডন্যাপড হয়েছেন সেই ঘটনা সবিস্তারে শোনালেন। কর্নেল মাঝে মধ্যে বাইনোকুলার খুলে দূরের দৃশ্য কিংবা পাখি টাকি দেখছিলেন। এক সময় জিজ্ঞেস করলাম, বজরংবলীর মন্দির কোন দিকে? হালদার মশাই তার লম্বা তর্জনী তুলে দক্ষিণ পশ্চিম করে ঘন জঙ্গল দেখিয়ে দিলেন। বললেন, তা প্রায় মাইল 2 বেশি। বললাম, কর্নেল, আপনি নিশ্চয়ই বাইনোকুলারে দেখতে পাচ্ছেন? কর্নেল বাইনোকুলারে চোখ রেখেই হাসলেন। পাচ্ছি, পুরানো আমলের একটা কেল্লার ধ্বংসস্তূপে জঙ্গলটা গজিয়েছে। কোনো সামন্ত রাজারই কেল্লা ওঠা। গত মার্চে ওখানে একটা আশ্চর্য অর্কিড দেখেছিলাম, এখনো থাকা উচিত। খুব উঁচু জায়গা বলে সংগ্রহ করতে পারিনি। অর্কিডটা কি বাইনোকুলারে এখন দেখতে পাচ্ছেন? এবং যোগেন্দ্র শর্মাকেও। হালদার মশাই চমকে উঠলেন। কি কইলেন কর্নেল স্যার? যোগেন্দ্র শর্মা না হালদার মশাই, ওর যে লোকটা আপনাকে ধাক্কা মেরেছিল সে সঙ্গে নেই। যোগেন্দ্র শর্মা কে ডাসে? যে হরনাথ বাবুকে কিডন্যাপ করেছিল। হালদার মশাই লাফিয়ে উঠলেন। হালারে এখনই গিয়া ধরবো। কর্নেল বাইনোকুলার নামিয়ে বললেন, যথাসময়ে আমরা বেরোবো, ব্যস্ত হবেন না। চৌডিয়ার পুলিশ আসুক, পুলিশই যোগেন্দ্রকে আইনত অ্যারেস্ট করতে পারে, আমরা কি? বললাম, এখনই চলে গেছে যোগেন্দ্র? তাই তো দেখছি, আগে থেকে ওত পাততে গেছে, অসম্ভব ধূর্ত লোক। কাজেই পুরো কেল্লাবাড়ির জঙ্গল না ঘিরে ফেললে ওকে ধরা যাবে না।
বোঝা যাচ্ছে হনুমানজির আবির্ভাবের ঘটনা তার চেলাদের দিয়ে রটিয়ে রেখেছে। ঠিক ধরেছ। সময় কাটছিল না। বিকেলে পুলিশের জিপ এলো। একজন অফিসার এসে কর্নেলের সঙ্গে আড়ালে কিসব পরামর্শ করে চলে গেলেন। তারপর বৈজু কফি নিয়ে এসে ভয়ে ভয়ে জানতে চাইল কোনো খতরনাক ঘটেছে কিনা। কর্নেল তাকে আশ্বাস দিয়ে বললেন, না, খতরনাক ঘটলেও তার চিন্তার কারণ নেই। পাহাড়ের আড়ালে সূর্য নেমে গেলে নিচের উপত্যকায় ধূসরতা ঘন হতে থাকলো। তখন কর্নেল উঠলেন। এসো জয়ন্ত, হালদার মশাই কি যেতে চান? আপনি তো এখনো সুস্থ হননি। কি যে কন কর্নেল স্যার, বলে প্রাইভেট ডিটেকটিভ উঠে দাঁড়ালেন। এখন ড্রামাটিক মোমেন্টে আমি প্রেজেন্ট থাকবো না। আমরা বাংলোর উল্টো দিকের গেট দিয়ে ঢাল বেয়ে নেমে গেলাম। তারপর কর্নেলকে ঝোপ জঙ্গল পাথরের ভেতর দিয়ে অনুসরণ করলাম। কিছুক্ষণ পরে একটা ছোট্ট নদীর বাঁকে গিয়ে কর্নেল বললেন, সাবধান, ঝোপের কিংবা পাথরের আড়ালে গুঁড়ি মেরে এগোতে হবে। লোকটার হাতে ফায়ার আর্মস থাকতে পারে। নদীর ধারে কেল্লাবাড়ির ধ্বংসস্তূপ আবছা আঁধারে কালো হয়ে দেখা যাচ্ছিল। একটু পরে সামনে ফাঁকা জায়গা এবং একটা ভাঙা মন্দিরের উঁচু চত্বর অস্পষ্ট ভেসে উঠল। কর্নেল আমাদের চুপচাপ বসে থাকতে বলে গুঁড়ি মেরে এগিয়ে গেলেন। তারপর আর তাকে দেখতে পেলাম না। ক্রমশ আঁধার ঘন হচ্ছিল। একসময় হঠাৎ টর্চের আলো জ্বলে উঠল। কেউ পায়ের কাছে আলো ফেলে চত্বরে উঠে গেল। তারপর দেখি সে একটা ব্রিফকেস চত্বরে রেখে নেমে গেল এবং বেমক্কা হিন্দি ফিল্মের গান গাইতে গাইতে ওপাশে উধাও হয়ে গেল। কি ব্যাপার বোঝা যাচ্ছিল না। একটু পরে চত্বরের ওপর আবার টর্চের আলো জ্বলে উঠল। কেউ এগিয়ে এসে ব্রিফকেসটার কাছে বসলো। আলোটা সে জেলে রেখেছে, তাই দেখতে পেলাম। সে ব্রিফকেসটা খুলে ফেললো। খুলেই সে চাপা গর্জন করলো, শালে ধোঁকেবাজ! তারপর আছাড় মেরে ফেলে দিল ব্রিফকেসটা। এতক্ষণে কর্নেলের সাড়া পেলাম। যোগেন্দ্র শর্মা, হ্যান্ডস আপ, ইউ আর সারাউন্ডেড। অমনি আলো নিভে গেল এবং গুলির শব্দ হলো কয়েকবার। তারপর চারদিক থেকে টর্চের আলো ঝলকে ঝলকে এসে ছড়িয়ে পড়ল। যোগেন্দ্র শর্মার রিভলভারের গুলি শেষ হয়ে গেল বোঝা গেল। সে দুহাত তুলে ভাঙা গলায় আর্তনাদ করে উঠল, আই সারেন্ডার! হালদার বসে বেরিয়ে গিয়ে চিৎকার করলেন, হেই বান্দারটা কই গেল? পুলিশ যোগেন্দ্র শর্মাকে ততক্ষণে ধরে ফেলেছে। কর্নেল হালদার মশাইকে বললেন, আপনাকে যে ধাক্কা দিয়েছিল তাকে পুলিশ খুঁজে বের করবে হালদার মশাই। চলুন বাংলোয় ফেরা যাক। উপসংহার। পরদিন বিকেল নাগাদ আমরা কলকাতায় ফিরে এলাম। হালদার মশাই তার ডেরায় চলে গেলেন। কর্নেল আমাকে বাড়ি ফিরতে বললেও সঙ্গ ছাড়তাম না। ইরাকের গোপন রাসায়নিক অস্ত্র কারখানার ম্যাপটা দেখার তীব্র ইচ্ছা ছিল। অ্যাপার্টমেন্টে পৌঁছে কর্নেল তার প্রিয় পরিচারক ষষ্ঠীচরণের কাছে জানতে চাইলেন কেউ এসেছিল বা ফোন করেছিল কিনা। ষষ্ঠীচরণ বললেন, কেউ আসেনি বাবু মশাই, তবে একজন ফোন করেছিল বটে। নাম বলেনি। ষষ্ঠী তার স্বভাব মতো কান চুলকে বলল, কি বললো যেন, পেটে আসছে মুখে আসছে না। পুরুষ না মহিলা? আগে মেয়ে ছেলে। আমি বললাম বাবা মশাই বেরিয়েছে। কর্নেল কপট চোখ কটমুটিয়ে বললেন, কফি শিগগির। সে বেজার মুখে চলে গেল। বললাম, বনানি ছাড়া আর কে ফোন করবে? কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে দাড়িতে হাত বুলিয়ে বললেন, অর্থলোভ সবচেয়ে সাংঘাতিক লোভ। জানি না রবার্ট স্টিলার নামে এক বিদেশি এজেন্ট ওদের ঠিক কত টাকা দিতে চেয়েছে, তবে টাকার অঙ্কটা খুব বেশি হওয়াই উচিত। একটু হেসে বললাম, এবার আপনার সামনে বড় সুযোগ। না বস, আমি কমিশন দাবি করব না, কারণ আমি চাই এমন একটা মানবতা বিরোধী ভয়ঙ্কর অস্ত্র কারখানা ধ্বংস হয়ে যাক। কর্নেল হাসলেন, ঠিক বলেছ ডার্লিং, মানবতা বিরোধী কথাটা অসাধারণ। কাজেই এই গুপ্তচর আমার কাছে এলে আমি ওটা তাকে বিনি পয়সায় দান করতে রাজি। উৎসাহ দেখিয়ে বললাম, তা হোটেল কন্টিনেন্টালে ওকে ফোন করুন। করবো, কফি খেয়ে চাঙ্গা হয়নি। ষষ্ঠী কফি আনতে দেরি করলো না। কফি খাওয়ার পর কর্নেল টেলিফোন তুলে ডায়াল করলেন। একটু পরে বললেন, সুইট নাম্বার 204, রবার্ট স্টিলার। কি, চেক আউট করেছেন? কখন? ঠিক আছে। ফোন নামিয়ে কর্নেল বললেন,
গুপ্তচররা বেশি সময় এক জায়গায় থাকে না। বললাম, ইস, কি চান্সটাও মিস করলো। হয়তো আমাকে বিশ্বাস করতে পারেনি, ভেবেছে ওকে ধরিয়ে দেব এবং ম্যাপটা আমি ভারত সরকারের হাতে তুলে দেব। সরকার এই কার্ড পেলে বিশ্ব ব্যাংকে IMF থেকে প্রচুর ঋণ আদায় করতে পারবেন। এই সময় টেলিফোন বাজলো। কর্নেল সাড়া দিয়ে বললেন, হ্যাঁ, কি ব্যাপার মিমি? হ্যাঁ, বাইরে গিয়েছিলাম, এইমাত্র ফিরেছি। হ্যাঁ, দাও জ্যাঠামশাইকে। বলুন পরমেশবাবু। গৌরকে অ্যারেস্ট করেছে? ভালো খবর। বুঝেছি, আপনার আগ্রহ স্বাভাবিক। ঠিক ধরেছেন, জুয়েলস উদ্ধার করেছি, দেখতে চান? রহস্য কিভাবে ফাঁস হলো? ঠিক আছে, যাচ্ছি, মুখোমুখি সব শুনবেন। ছাড়ছি। কর্নেল টেলিফোন রেখে সহাস্যে বললেন, চলো জয়ন্ত, পরমেশ রায়চৌধুরী আমার মক্কেল, কাজেই তাকে আগাগোড়া সবটা জানানো দরকার। বললাম, ম্যাপটা তাকে দেখাবেন নাকি? দেখানো উচিত, তা না হলে ভাববেন ওর বাইপোর মুক্তগুলো আমি মেরে দেবার তালে আছি। ওকে জানানো উচিত, ইন্দ্রজিৎ মুক্ত চুরি করে আনেনি, এনেছিল একটা ম্যাপ। কিন্তু কর্নেল, সঙ্গে ওটা নিয়ে বেরোনো ঠিক হবে কি? ছবিটা হাতে বা কিট ব্যাগে করে নিয়ে বেরোলে যদি ছিনতাই হয়ে যায়, রবার্ট স্টিলারের গুপ্তচর ওর পেতে থাকতে পারে। কর্নেল হাসলেন। ম্যাপটা ভাঁজ করা আছে, পকেট থেকে কেউ ছিনতাই করতে এলে তারই বিপদ। আমাকে ধরাশায়ী করা সহজ হবে না। তাছাড়া তুমি সঙ্গে আছো, ফায়ার আর্মস রেডি থাকছে। উনি ঢুকে গেলেন। আমি রিভলভারটা রেডি করে পকেটে রাখলাম। একটু পরে কর্নেল বেরিয়ে এসে বললেন, চলো একটা ট্যাক্সি করে নেব। বরাবর দেখে আসছি কর্নেলের পাদ্রী বাবার মতো অমায়িক চেহারার জন্য হোক বা যে কারণেই হোক, ট্যাক্সি ড্রাইভাররা ওকে না করতে পারে না। তা না হলে এই ভর সন্ধ্যায় পিক আওয়ারে ট্যাক্সি পাওয়া অসম্ভব ছিল। শর্টকাটে যেতে ট্যাক্সি ড্রাইভার আপত্তি করল না। তাকে ভাড়া এবং টিপস দিয়ে খুশি করে কর্নেল গলি রাস্তায় এগিয়ে গেলেন। তার দেহরক্ষীর মতো চারিদিকে লক্ষ্য রেখে অনুসরণ করলাম। মধু আমাদের অপেক্ষা করছিল। গেট খুলে একগাল হেসে বলল, গৌরকে আজ ভোরবেলা পুলিশ ধরে নিয়ে গেছে স্যার। ওর সাগরেদরা ভয়ে পাড়া থেকে পালিয়েছে। পাড়ার লোকে খুব খুশি। জঙ্গলের লনে হাঁটতে হাঁটতে সে ফের চাপাসরে বলল, আজও দুপুরবেলায় সেই সাহেব এসেছিলেন। কর্তামশাই কিছুতেই দেখা করবেন না। সাহেবের এক কথা, জরুরি দরকার আছে, বুঝিয়ে বলো। শেষে মিমি দিদি গিয়ে রাজি করালেন, সাহেবকে নিয়ে গেলাম। কর্নেল বললেন, তারপর? খানিক পরে সাহেব বেরিয়ে গেলেন। বললাম, লোকটা ধরেই নিয়েছে এ বাড়িতেই কোথাও ইন্দ্রজিৎ জিনিসটা লুকিয়ে রেখেছে, তাই আবার লোভ দেখাতে এসেছিল। কর্নেল কোনো মন্তব্য করলেন না। মধু আমাদের ওপরে পৌঁছে দিয়ে চলে গেল। কর্নেলকে দেখে পরমেশ খুশি মুখে বললেন, আসুন আসুন, গৌর হারামজাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে। থানায় ফোন করে শুনলাম ওর খুনে সাগরেদরাও ধরা পড়েছে, কিন্তু স্পষ্ট করে কিছু বলল না। বলে হাঁক দিলেন, মিমি, আলো জ্বেলে দে, আর কর্নেল সাহেবের জন্য কফি নিয়ে আয়। মিমিকে বিবর্ণ পুতুল দেখাচ্ছিল। সে চুপচাপ সুইচ টিপে আলো জ্বেলে দিল, তারপর কফি করতেই যাচ্ছিল। কর্নেল বললেন, এখন নয় মিমি, একটু পরে কফি খাবো, এইমাত্র খেয়ে বেরিয়েছি, তুমি বসো। পরমেশ উজ্জ্বল মুখে বললেন, জুয়েল উদ্ধার কোথায় করলেন? বনানীদের ঘরে। হ্যাঁ, ওই মেয়েটার কাছে রেখে দিয়েছিল ইন্দ্র? নির্বোধ কোথাকার। কই দেখি দেখি। দেখাচ্ছি তো, আজও নাকি রবার্ট স্টিলার এসেছিলেন। পরমেশ বিকৃত মুখে বললেন, হ্যাঁ, টাকার লোভ দেখাচ্ছিল। লোভ কি বলছি, ব্যাগ ভর্তি 100 টাকার নোটের বান্ডিল। শেষে বলে বেটা নিজেই বাড়ি খুঁজে দেখবে যদি অনুমতি দিই। মিমি কিছু বলতে ঠোঁট ফাঁক করেছিল, বলল না। কর্নেল বললেন, যাই হোক, আগাগোড়া ঘটনাটা আপনি জানতে চেয়েছেন, বলি শুনুন। পরমেশ বললেন, বলুন, শোনা যাক। কর্নেল ইন্দ্রজিতের পালিয়ে আসার আগে থেকে শুরু করলেন। এই কাহিনী সবটাই আমার জানা। দীর্ঘ কাহিনীর ফাঁকে ফাঁকে পরমেশ মন্তব্য করে যাচ্ছিলেন নানা রকম। হত্যাকাণ্ডের রাতে মিমির গৌরকে দরজা খুলে দেওয়া বা এই কাহিনীতে তার ভূমিকাটা সাবধানে এড়িয়ে গেলেন কর্নেল। তারপর চোরডিহা পর্ব শেষ করে বললেন, আপনি জুয়েলস দেখতে চেয়েছেন,
কিন্তু পরমেশবাবু, ইন্দ্রজিৎ বাহারিন থেকে মুক্ত চুরি করে আনেনি। চোরাই মুক্তও আসলে একটা ম্যাপ। পরমেশ চমকে উঠলেন। ম্যাপ? কিসের ম্যাপ? ইরাকের গোপন রাসায়নিক অস্ত্র কারখানার। কি সর্বনাশ! বনানীদের বাড়িতে ওটা লুকানো ছিল, একটা মরুভূমির বাঁধানো ছবির পেছনে। পরমেশ গুম হয়ে বললেন, এবার কফি খান। মিমি, শিগগির কফি করে আন, আমার মাথা ভোঁ করছে। এই যে গোয়েন্দা উপন্যাসের চেয়ে রোমাঞ্চকর, কল্পনা করা যায় না। মিমি বেরিয়ে গেল কফি করতে। একটু পরে পরমেশ শ্বাস ছেড়ে বললেন, ম্যাপটা কি করবেন ভাবছেন? কর্নেল বললেন, আমাদের গভর্নমেন্টের হাতে তুলে দেব ভাবছি। পরমেশ একটু হেসে বললেন, ঠিক বলেছেন, ওসব সাংঘাতিক ব্যাপার গভর্নমেন্টের হাতে তুলে দেওয়াই উচিত। তা ম্যাপটা কি আপনার কাছে আছে? আমার দেখতে আগ্রহ হচ্ছে। কর্নেল ভেতর পকেট থেকে একটা ভাঁজ করা বেরঙা কাগজ বের করে খুললেন। আমিও ঝুঁকে পড়লাম। সাধারণ কাগজে আঁকা কিছু রেখা আর বিন্দু। কর্নেল বললেন, আরবি লেটারে সাংকেতিক কি সব লেখা আছে। পরমেশের একটা হাত পক্ষাঘাতগ্রস্ত, অন্য হাত বাড়িয়ে বললেন, দেখি, এক সময় আমি লখনৌতে ছিলাম কিছুদিন। এক বন্ধুর কাছে উর্দু শেখার চেষ্টা করেছিলাম। উর্দু লেটার নাকি আরবি, দেখি পড়তে পারি নাকি। কর্নেলের হাত থেকে ছোট্ট ম্যাপটা উনি নিলেন। তারপর টেবিলে চাপা রেখে টেবিল ল্যাম্প জ্বেলে দিলেন। ঝুঁকে পড়লেন ম্যাপের উপর। বিড়বিড় করে কি দুর্বোধ্য শব্দ আওড়াতে থাকলেন। শেষে বললেন, অক্ষাংশ দ্রাঘিমাংশ মনে হচ্ছে। আমি লেটার একটু আধটু চিনলেও সংখ্যা চিনি না। এই রেখাটা সম্ভবত নদী, আর এই রেখাটা পাহাড়। এই সময় মিমি কফি ট্রে এনে টেবিলের একপাশে রাখলো। সে কর্নেল এবং আমার হাতে কফির পেয়ালা তুলে দিল। পরমেশকে সে কফির পেয়ালা দিতে যাচ্ছে, তখন পরমেশ ম্যাপের উপর ঝুঁকেছিলেন। মিমি বলল, জ্যাঠামশাই কফি। দে বলে ম্যাপে দৃষ্টি রেখে পরমেশ হাত বাড়ালেন। এই সময় আচমকা ঘটনাটা ঘটে গেল। মিমি কফির পেয়ালা পরমেশের হাতে দিয়েছিল ঠিকই, কিন্তু এক মুহূর্তের ব্যবধান ছিল কফি দেওয়া এবং নেওয়ার মধ্যে। কফির পেয়ালাটা উল্টে পড়ে গেল ম্যাপের উপর। পরমেশ চিৎকার করলেন, হই যা! আমিও হাহা করে উঠেছিলাম। ম্যাপটা ভিজে কালি ধেবড়ে গেছে এবং পুরোটাই নষ্ট হয়ে গেছে। ঘুরে দেখলাম কর্নেল নিষ্পলক চোখে তাকিয়ে আছে। পরমেশ রুষ্ট মুখে বললেন, আমার এই হাতটা প্রায় স্লিপ করে, দুঃখিত। এই হাতটা আর কেন আছে? অন্যটার মতো এটাও শেষ হয়ে যাওয়া উচিত। হারামজাদা শুয়োরের বাচ্চা হাত, একটা মাত্র হাত। মিমি দ্রুত চলে গেল ঘর থেকে। কর্নেল কফির পেয়ালা মেঝে রেখে তেমনি নিষ্পলক চোখে তাকিয়ে বললেন, পরমেশ বাবু, রবার্ট স্টিলার কত টাকা দিয়ে গেছে আপনাকে? এ কি বলছেন আপনি? পরমেশ নড়ে বসলেন। এটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিছু নয়। কর্নেল উঠে দাঁড়ালেন। আমাকে এতদিনে সত্যি ৭২ ধরেছে, তাই এই ফাঁদে পড়ে হার মানতে হল। জীবনে এই প্রথম হার। আপনার ওই একটা হাতের প্যাঁচে আমি জব্দ হয়ে গেলাম। আপনি কি বলছেন বুঝতে পারছি না। পারছেন পরমেশবাবু, রবার্ট স্টিলার আপনার ওই একটা মাত্র হাতকে কাজে লাগিয়ে গেছে। আজ সে এসেছিল শুধু এই উদ্দেশ্যে। সে যা যা বলেছিল আপনি ঠিক তাই করেছেন। ডেলিভারেট প্ল্যান। এবার পরমেশ বাঁকা হাসলেন। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, ইন্দ্র আমার ভাইয়ের ছেলে, ম্যাপটা তাই আমার। ওটা নিয়ে যা খুশি করতে পারি। কর্নেল বেরিয়ে গেলেন। ওকে অনুসরণ করলাম। সিঁড়িতে নামার সময় বললাম, আমি কিছু বুঝতে পারছি না কর্নেল। কর্নেল প্রায় চাপা গর্জন করলেন, ইউ ফুল! বুঝতে পারছো না রবার্ট স্টিলার একজন ডাবল এজেন্ট। ম্যাপটা যেভাবে হোক হাতাতে কিংবা প্রয়োজনে নষ্ট করে ফেলার জন্যই সে কলকাতায় পাড়ি দিয়েছিল। ম্যাপটা পেলে সে মার্কিন জোটকে বেচে প্রচুর টাকা কড়ি পেত, আবার নষ্ট করে দেওয়ার জন্য সে ইরাকের কাছে প্রচুর টাকা কড়ি পাবে। ডাবল এজেন্টরা এরকমই করে। সন্ধ্যায় প্রায়ন্ধকার গলি রাস্তায় আমরা দুজনে চুপচাপ হেঁটে গেলাম। সত্যি তো, ইন্দ্রজিতের চুরি করে আনা ম্যাপটা নিয়ে তার জ্যাঠামশাই যা খুশি করতেই পারেন, আইনতই পারেন। আমরা কিছু বলার কে? তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই।
গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।